ইভিনিং এভরিওয়ান। এক্সেল এসেনশিয়ালস কোর্সে ওয়ালাইকুম আপনারা আসসালাম। অংশগ্রহণ করেছেন, এজন্য আপনাদের সবাইকে বেসিস বিআইটিএম এবং পেন্সিল বক্স ট্রেনিং উইংস এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা। আমি জাস্ট অফিসিয়াল ভাবে কিছু ইনফরমেশন শেয়ার করব, দেন আমি চলে যাব। দেন এরপরে আমাদের যিনি ট্রেনার রয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম, উনি আপনাদের সঙ্গে কন্টিনিউ করবে। আপনাদের এই এক্সেল এসেনশিয়ালস কোর্সটি মূলত 6টা ক্লাস হবে টোটাল, এবং 6টা ক্লাসের শিডিউলটা আপনারা অবশ্যই দেখেছেন যে রবি মঙ্গল বৃহস্পতি এই শিডিউলে ক্লাস হবে সন্ধ্যা 7:30 থেকে রাত 9:30, টোটাল 6টা ক্লাস হবে। আর ট্রেনার হিসেবে থাকতেছেন রাশিদুল ইসলাম। তো রাশিদুল ইসলাম যিনি আপনাদের ক্লাস কন্ডাক্ট করবেন, উনি মূলত আমাদের অনেকদিন যাবতই অনেকগুলো কোর্সের সাথে জড়িত আছে। আইটি সাপোর্ট টেকনিক্যাল নামে আমাদের এসিএপি প্রজেক্ট একটা এসিএপি নামে একটা প্রজেক্ট ছিল, যেখানে আইটি সাপোর্ট টেকনিক্যাল কোর্স ছিল। এছাড়াও আমাদের নেটওয়ার্কিং রিলেটেড সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন যে কোর্স ছিল, সেগুলোতে উনি ক্লাস নিয়েছেন, এবং পাশাপাশি মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট এবং এক্সেল এসেনশিয়ালস এই কোর্সগুলোতে মূলত উনি জড়িত আছেন। তো মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো এবং ক্লাসও চমৎকার নেয়। তো তারপরও যত ভালো ট্রেইনারই হোক না কেন, আপনাদের সবারই সহযোগিতা অবশ্যই একান্ত কাম্য, যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসটা হবে, অর্থাৎ ভার্চুয়াল প্ল্যাটফর্মে কিছু সুবিধা রয়েছে ক্লাসের। যেমন পুরো ক্লাসটা আমরা ভিডিও রেকর্ডিং করব, সেগুলো আপনারা পরে রিপিট করার সুযোগ পাবেন। আবার যে কোনো প্লেস থেকে আপনারা জয়েন করতে পারতেছেন, অর্থাৎ কেউ হয়তো বাসা থেকে, কেউ হয়তো অফিস থেকে জয়েন করেছেন, অথবা অন্য যে কোনো প্লেস থেকে হতে পারে। আবার অসুবিধার জায়গাটা হচ্ছে যে একজনের অসুবিধার কারণে পুরো ক্লাসে সবার অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনারা যখন ক্লাসে জয়েন করেছেন, জয়েন করার পরে আপনাদের এখানে আহ, কথা বলার যেমন সুযোগ আছে, অর্থাৎ সবাই যদি আপনাদের স্পিকার অপশনটা অন করে রাখেন, অর্থাৎ আনমিউট করে রাখেন, তাহলে যদি কোনো কারণে একজনের সারাউন্ডিং এরিয়ার অথবা তার বাসার অথবা তার নিজেরই কোনো যদি সাউন্ড এই ক্লাসে প্রবেশ করে, যদি নয়েজ সৃষ্টি করে, তাহলে অন্যরাও যেমন বিরক্ত হবেন, পাশাপাশি ট্রেইনারেরও প্রবলেম ক্রিয়েট হবে। এই জন্য আপনারা সবাই একটু চেষ্টা করবেন আপনাদের যে স্পিকার অপশনটা রয়েছে সেটি মিউট করে রাখবেন, অর্থাৎ বন্ধ করে রাখবেন। যখন যে কোনো একটা বিষয় নিয়ে ট্রেইনার কথা বলবেন, ওই পার্ট বা ওই অংশটুকু যখন শেষ হয়ে যাবে, তখন আপনি ওই রিলেটেড প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। আবার প্রশ্ন করা শেষ হয়ে গেলে নিজ দায়িত্বে আবার মিউট করে রাখবেন। হ্যাঁ, তাতে যেটা হবে যে আপনাদের কোনো ধরনের সারাউন্ডিং এরিয়ার সাউন্ড আপনার ক্লাসে আসার সুযোগ নেই। কারণ আপনার অনেক সময় দেখা যায় আপনার অজান্তেই আপনার বাসার অথবা আপনার সারাউন্ডিং এরিয়ার সাউন্ড ক্লাসে ঢুকে যেতে পারে। এটা অন্যরা বিরক্ত হবে, পাশাপাশি ট্রেনেরও প্রবলেম ক্রিয়েট হবে। তো এটাতে আপনারা সবাই একটু কোঅপারেট করবেন, সবাই সহযোগিতা করবেন। আশা করি এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হবে না। আর ক্লাসের শেষের দিকে গিয়ে আপনার যদি ইরিলেভেন্ট কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো একটু ক্লাসের শেষের দিকে গিয়ে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিবে, তখন করবেন। যখন যে কোনো জিনিস একটা বোঝাবে ট্রেনার, ওনার নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, প্ল্যান আছে যে কি ভাবে উনি কোর্সটা কাভার করবেন বা এখন কোন টপিকটা কিভাবে বোঝাবেন। তো তখন ওই টপিক রিলেটেড বিষয়টা নিয়ে প্রশ্ন করলে সবচেয়ে বেটার হবে, এটা আপনারাই উপকৃত হবেন। এটি একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মে ওই যে বললাম, সুবিধা যেমন আছে, অসুবিধার কিছু জায়গা আছে। অর্থাৎ ক্লাস চলা অবস্থায় যে কোনো সময় হঠাৎ করে ইন্টারনেট চলে যেতে পারে, আবার ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে। এই প্রবলেমটা উভয় দিক থেকে হতে পারে, ট্রেনারের দিক থেকে হতে পারে, আপনারা যারা ট্রেনি রয়েছেন তাদের দিক থেকে হতে পারে। তো যেন আপনাদের ক্লাস চলা অবস্থায় কোনো কারণে আপনাদের যদি ইলেকট্রিসিটি চলে যায় অথবা ইন্টারনেটের প্রবলেম করে, বা কোনো কারণে আপনি হয়তো একটু দেরিতে জয়েন করলেন ক্লাসে, অথবা কোনো কারণে একটা ক্লাস নাও করতে পারেন, তো আপনাদের জন্য এই শেখার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি তৈরি না হয়, এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে ভিডিও রেকর্ডিং করব। এই ভিডিও রেকর্ডিং গুলো আপনাদের এই গ্রুপের মধ্যে প্রোভাইড করবেন আমাদের ট্রেনার। তবে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অন টাইমে লাইভ ক্লাসে এসে জয়েন করবেন। হ্যাঁ, একেবারে অন টাইমে এসে লাইভ ক্লাসে জয়েন করবেন। এই ক্লাসের ভিতরে শেখার একটা বিষয়টা যতটা স্বতঃস্ফূর্ত থাকে, আপনি যখন ভিডিও দেখবেন বিষয়টা হয়তো ততটা আপনার নাও হতে পারে। হ্যাঁ, আপনার হয়তো কোনো কিছু আবার রিপিট করার প্রয়োজন হলে আপনি সেটা দেখেন, অথবা কোনো কারণে আপনার জন্য শেখার ক্ষেত্রে ঘাটতি না হয়, এই জন্য মূলত আমরা ভিডিও রেকর্ডিংটা করতেছি। তো এই ভিডিও রেকর্ডিংটা আপনার কিন্তু মূল ক্লাসের অংশ না। মূল ক্লাস হচ্ছে আপনি লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন। এখন দেখা যায় বিগত দিনে আমাদের
অনেকগুলো অনলাইন ব্যাচ শেষ হয়ে গেছে। তার এক্সপেরিয়েন্স থেকে যেটা হয়, এই ব্যাচে যদিও অনেক স্টুডেন্ট কম, মাত্র 13 জন, আমাদের অনেক ব্যাচ রয়েছে যেগুলোতে 50 জন, 60 জন, 70 জন করে স্টুডেন্ট থাকে। তো এখন যেটা হচ্ছে যে অনেক ট্রেইনি আছে অন টাইমে ক্লাস করে না, বা ক্লাস হয়তো দুই একটা মিস করেছে, বাট হয়তো গ্রুপে এসে পরের দিন সকালবেলা এসে বলে যে ভিডিওটা স্যার এখনো দেওয়া হয়নি কেন, ক্লাসের ভিডিওটা একটু তাড়াতাড়ি পাঠান। আমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের ভিডিওটা গ্রুপে আগামী 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপলোড হবে। আমরা চেষ্টা করি আজকে রাতে দেওয়ার জন্য অথবা আগামীকাল সকালে বা দুপুরের মধ্যে দেওয়ার জন্য। কোনো কারণে একটু লেট হতেই পারে, কিন্তু কেউ এই কথাটা দয়া করে কেউ এই রিকোয়েস্টটা করবেন না যে স্যার আমি গতকালকে ক্লাসটা করতে পারি নাই, আজকে একটু ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করেন। কারণ ভিডিও আপলোড করে আপনাকে ক্লাসে প্রোভাইড করার জন্য মূলত আপনাকে কিন্তু অ্যাডমিশন নেওয়া হয়নি। আপনি সরাসরি যেন লাইভ ক্লাসে অংশগ্রহণ করেন এই জন্য ক্লাসে ভর্তি নেওয়া হয়েছে। আর ভিডিও ব্যাকআপটা দেওয়া হচ্ছে কেন, আপনার যেন কোনোভাবে ঘাটতি তৈরি না হয় শেখার ক্ষেত্রে। আপনার হয়তো কোনো কারণে নেটের প্রবলেম হতেই পারে। তো অনুরূপভাবে আমাদের ট্রেনারের ক্ষেত্রেও কিন্তু এই প্রযোজ্য এই বিষয়টা, যে কোনো কারণে হয়তো ট্রেনারের নেটের প্রবলেম হয়েছে বা ইলেকট্রিসিটি চলে গিয়েছে, আপনারা কেউ উদ্বিগ্ন বা হতাশ হবেন না, দুশ্চিন্তা করবেন না। আমাদের এই গ্রুপের মধ্যেই কোনো কারণে যদি ক্লাস ক্যান্সেল হয়ে যায় বা ট্রেনের কোনো প্রবলেম ক্রিয়েট হয়, উনি একটা পোস্ট দিয়ে দিবে যে আজকে হয়তো ক্লাসটা ক্যান্সেল করা হচ্ছে, অথবা আজকে একটু ক্লাস শুরু হতে দেরি হচ্ছে 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা। একটু গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, জিনিসটা ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আশা করি আর এই দিক থেকে কোনো ধরনের সমস্যা হবে না। আর যখন ভিডিওগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিবে, আপনারা নিজ দায়িত্বে একটু ভিডিওগুলো দেখে নেবেন, বা যদি ডাউনলোড করা অপশন থাকে ডাউনলোড করে নেবেন। এবং যদি ভিডিও আপলোড করা হয় সরাসরি, তাহলে তো আপনাদের অনেকদিন যাবতই মানে মানে যতদিন আপনি এই গ্রুপে আছেন কোনো সমস্যা নেই, এই গ্রুপটা আপনাদের থাকবে আজীবন, যতদিন চেষ্টা করা হবে, যতদিন আপনারা আছেন, ঠিক আছে? তো এখানে দেখে নেবেন। আর যদি ডাউনলোড করা অপশন থাকে তাহলে দয়া করে ডাউনলোড করে নেবেন। যেই দিন যেই ভিডিওটা দিবে ওই দিন ওইটা করার চেষ্টা করবেন, অথবা আগামী দুই একদিন বা যতদিনই ক্লাস চলতেছে ক্লাস চলা অবস্থায় আপনি ডাউনলোড করে নেবেন। কারণ অনেক সময় ট্রেইনারে যদি গুগল ড্রাইভে কোনো ভিডিও আপলোড করা হয়, ট্রেইনারের গুগল ড্রাইভের স্পেস অনেক সময় শেষ হওয়ার পথে আসে, যখন উনি অ্যানাউন্স করে দেয় অথবা বলে যে আপনারা তাড়াতাড়ি আপনার ভিডিওটা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেন। তো অনেক ট্রেইনি আছে যে ক্লাস তো ঠিক মতন করেনি না, আবার ওইখান থেকে ভিডিওটাও ডাউনলোড করে নেয় না। হয়তো 1 মাস পর বা 1 সপ্তাহ পরে সে বিআইটিএম এর ফেসবুক পেজে বারংবার নক দেয় যে আমার অমুক ক্লাসে ভিডিওটা ক্লাস মিস করা হয়েছিল বা ভিডিওটা ডাউনলোড করা হয় নাই, আমাকে একটু একটু দয়া করে একটু ভিডিওটা দেন। তো এই ভিডিওগুলো মূলত মেনটেন করে ট্রেইনার, তখন এটা আমাদের পক্ষে এই সাপোর্টটা দেওয়া খুব টাফ হয়ে যায়। তো তখন হয়তো আপনি ভাববেন যে বিআইটিএম টাকা দিয়ে কোর্স করতেছি অথচ প্রপারলি সাপোর্ট করতেছে না। আসলে আমরা অন টাইমে প্রপারলি সাপোর্ট করি। এই যে এখানে যারা এখন ক্লাসে জয়েন করেছেন অনেকে আছেন যারা কেন জয়েন করেন নাই এখনো, আপনাকে তো মেইল করা হয়েছে, এসএমএস করা হয়েছে, আমি নিজে পার্সোনালি ফোন দিয়েছি। এরকম প্রত্যেক ব্যাচে আমি চেষ্টা করি। তো আমাদের তরফ থেকে আমরা সাপোর্টটা প্রপারলি দেওয়ার চেষ্টা করি। তো আপনাদেরকেও একটু সচেতন সচেতন হতে হবে, এবং একটু যদি কেয়ারফুল হন এবং কোঅপারেটিভ হন, আশা করি আপনাদের এবং আমাদের উভয়ের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমরা এই কোর্সটা সম্পন্ন করতে পারবো। তো আমি অনেকক্ষণ যাবত অনেক কিছু বলেছি, এই বিষয়ে আমার আর তেমন কিছু বলার নেই। আর আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আপনাদের যাদের পক্ষে সম্ভব ক্যামেরাটা অন করা, আপনারা চাইলে একটু ক্যামেরাটা অন করতে পারেন, ঠিক আছে? আবার যখন ক্লাস শুরু হয়ে যাবে আপনি চাইলে অফ করে দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হয়তো কিছু কয়েকটা স্ক্রিনশট নিব, জাস্ট এতটুকুই। আর আমার তরফ থেকে তেমন কিছু বলার নেই। আর আপনাদের কোর্স যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার ঠিক হয়তো 1 থেকে 10 দিনের মধ্যে আপনাদের সার্টিফিকেট প্রোভাইড করা হবে, সফট কপি পিডিএফ ফাইল আকারে আপনাদের ইমেলে আমরা দিয়ে দিব পাঠিয়ে। আর একেবারে আরো অনেকদিন পরে যখন আরো একটু পরিবেশ বা সিচুয়েশন আরো একটু ভালো হবে, তখন আমরা অ্যানাউন্স করে দিব, আপনারা তখন অফিস থেকে এসে হার্ড কপিটা নিয়ে যাবেন। হার্ড কপিটা এখন আপনারা পাবেন না, এটা দেরি হবে। আমরা যখন সুইটেবল সিচুয়েশন মনে করব তখন আমরাই আপনাদেরকে অ্যানাউন্স করে জানিয়ে দিব, ঠিক আছে? আর এখন আসলে হার্ড কপি যে খুব এমার্জেন্সি এটাও মনে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এখন সফট কপিটাই লাগে। আমরা সফট কপিটা খুব দ্রুত দিয়ে দিব, 1 থেকে 10 দিনের মধ্যে ক্লাস শেষ হওয়ার পরে। আর আমি আপনাদের গ্রুপে একটা পোস্ট দিব যে আপনার সার্টিফিকেটের নামের বানানটা কেমন হবে। আপনারা ইতিমধ্যে অনেকে অনলাইনে অ্যাপ্লাই করেছেন, অনেকে ডিরেক্টলি টাকা পেমেন্ট করে আপনার ইনফরমেশন এসএমএস করে দিয়েছেন। তারপর অনেক সময় কিছু ভুল ভ্রান্তি থেকে যায়। তো এই ভুল ভ্রান্তি গুলো যেন না হয় এই জন্য আমি একটা পোস্ট দিব আপনাদের এই গ্রুপেই কয়েকদিনের মধ্যে। ওই পোস্টের নিচে আপনার কমেন্ট সেকশনে আপনারা প্রত্যেকে কমেন্টস করবেন যে আপনার সার্টিফিকেটের নামটা কেমন হবে, নামের বানানটা কেমন হবে, ঠিক আছে? ওইভাবেই আপনার সার্টিফিকেটটা করা হবে, ওই নামের বানান বা ওইভাবেই আপনি যে নামটা দিবেন। এই হচ্ছে আমার মূলত কথা। আর তেমন কিছু বলার নেই। আমি আশা করব আপনারা সুন্দরভাবে অন টাইমে এসে ক্লাসে জয়েন করে ক্লাসগুলো করার চেষ্টা করবেন, এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং
সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা শেষ করছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। যদি কারো কিছু প্রশ্ন থাকে বলার থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমাদের যিনি ট্রেনার রয়েছেন রাশিদুল ইসলাম, উনি এখন আপনাদের কোর্স রিলেটেড বিষয়টা নিয়ে কন্টিনিউ করবেন। ঠিক আছে, আপনাদের হয়তো কারো কিছু বলার নেই, তাহলে আমি এখন আমাদের যিনি ট্রেনার রয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম, আমাদের ট্রেনারকে বাকি বিষয়গুলো কন্টিনিউ করার জন্য অনুরোধ করতেছি। জি রাশেদ ভাই। জি ভাই, আমি আছি। হ্যাঁ, আপনি কন্টিনিউ করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ মোফাজ্জল হোসেন ভাইকে। জি ওয়েলকাম। আমি প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে রাশেদুল ইসলাম রাশেদ। আমি হচ্ছে বিআইটিএম এর ট্রেনার হিসেবে আছি এবং পেন্সিল বক্স ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র এক্সিকিউটিভ আইটি হিসেবে আছি। আহ, আমি প্রথমে জেনে নিচ্ছি যে আপনাদের এর আগে কখনো অনলাইনে কোর্স করার অভিজ্ঞতা আছে কিনা। আমরা এখানে 11 জন জয়েন আছি, অনলাইনে কোর্স করার অভিজ্ঞতা আছে কিনা। জি আমার এমবিএ ক্লাস চলছে অনলাইনে। অ্যাকচুয়ালি এটা চলে আসতে প্যান্ডামিক পর থেকে মাঝে মাঝে থেকে অনলাইনে ক্লাস করতে, সো আই অনলাইন হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্যাট। খুবই ভালো। আমার আছে। আর শাহিন খন্দকার ভাইরও আছে অনলাইনে ক্লাস করবো, তার কারো আছে। আমি জি আইডি ভাইয়া, আমারও আছে। আমি আইডিবি থেকে ডাটাবেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করছি, 4 ঘন্টা করে জুমে ক্লাস করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। জি, কাজী মাসুদ আমারও আছে। আমারও আছে। আচ্ছা যাক, যাক, মোটামুটি সবারই আছে, মোটামুটি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে অনলাইন ক্লাস করবে ক্লাস করতে। আচ্ছা, এটা খুবই ভালো। যে অনলাইন ক্লাস করবে অভিজ্ঞতা থাকলে আসলে আমরা অনেক কিছুই আগে থেকে জানি বা আগে থেকে বুঝি। যেমন অনলাইনে ক্লাস করতে হলে আমাদের যে বিষয়টা সবসময় মাথায় রাখতে হয় তা হচ্ছে আমাদের মাইক্রোফোনটা মিউট করে রাখতে হয়। আপনারা অবশ্য সবাই আছেন, খুবই ভালো। আমরা আমাদের ভিডিও গুলো হচ্ছে যদি পরিবেশ ভালো থাকে তাহলে আমরা ভিডিও চালু করে রাখতে পারি, যদি পরিবেশ ভালো না থাকে তাহলে আমরা ভিডিও অফ করে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। উম, আমার স্ক্রিনটি নিশ্চয় দেখা যাচ্ছে। আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে। এখনো আসেনি, আসছে মানে ইউ আর প্রসেস চলছে। ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন এসছে নিশ্চয়। এবার। ওকে। তো বিআইটিএম এবং পেন্সিল বক্স ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আমরা আরম্ভ করতে যাচ্ছি এক্সেল এসেনশিয়াল কোর্স। এই এক্সেল এসেনশিয়াল কোর্সটি মূলত ডিজাইন করা হয়েছে একদম বেসিক লেভেল থেকে আরম্ভ করে মিডিয়াম লেভেল পর্যন্ত, যেখানে আহ, আপনার এসেনশিয়াল যে পার্ট গুলো আছে মাইক্রোসফট এক্সেল এর টোটাল বিষয়গুলো আমরা শিখিয়ে দেবো বা শেখানো হবে। এই কোর্সের ট্রেনার হিসেবে আছি আমি রাশেদুল ইসলাম। মূলত হচ্ছে বিআইটিএম এর আইটি সাপোর্ট, টেকনিক্যাল এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ক্লাউড ম্যানেজমেন্ট, এই দুটি কোর্স নিয়ে আহ, নিয়ে থাকি আমি। এবং সেই সাথে এক্সেল এসেনশিয়াল কোর্সের এর আগে যখন পরিস্থিতি ভালো ছিল, এর আগে কয়েকটি কাজ কমপ্লিট করেছি এবং মাইক্রোসফট অফিসের কয়েকটি কাজ কমপ্লিট করেছি। এবং এই করোনা ভাইরাসের এই পরিস্থিতিতেও এক্সেল এসেনশিয়ালের মোটামুটি 6টি ব্যাচ কমপ্লিট করেছি। আপনারা হচ্ছেন আমার ব্যাচের 7 নম্বর ব্যাচ, কিন্তু বিআইটিএম এর সাথে কোলাবোরেটিভ ভাবে এটি আসলে সেকেন্ড ব্যাচ আসলে না, কারণ থার্ড ফোর্থ ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেই হিসেবে যদি একটু সিরিয়াল করতে চাই সেটা ফোর্থ ব্যাচ হওয়ার কথা, কিন্তু যেহেতু ওই ব্যাচগুলো আগে শেষ হয়ে গেছে যার কারণে আপনাদের নাম্বারটা ব্যাচ 2 হিসেবে দেয়া আছে। তো ট্রেনিং রিলেটেড বা ট্রেনিং রিলেটেড প্রফেশনে আছে আমি মোটামুটি 2016 সাল থেকে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করে আসছি। আমরা মূলত প্রথমেই জানা দরকার যে আসলে এই এসেনশিয়াল কোর্সটিতে আমরা আসলে কি কি শিখবো। আমরা মূলত একদমই বেসিক এক্সেলটা শিখবো।
আমরা একটি ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট সম্পর্কে ভালোভাবে জানবো। ওয়ার্কশিটের বিভিন্ন ফরম্যাটিং গুলো আমরা জানবো এবং ওয়ার্কবুকটাকে আমরা ম্যানেজ করা শিখবো। ওয়ার্কবুকটা এডিটিং করা শিখবো এবং বিভিন্ন ফর্মুলা সম্পর্কে আমরা জানবো। আমরা ডাটা টেবিল সম্পর্কে জানবো। আমরা বিভিন্ন ফর্মস মেনু নিয়ে কাজ করব। ফর্মস মেনু কিভাবে আনতে হয়, কিভাবে কাজ করে, এগুলো বিষয়ে নিয়ে জানবো। আমরা চার্ট তৈরি করব এবং চার্টে আমরা কাজ করব। আমাদের বড় কোনো ডাটাকে কিভাবে সামারাইজ করতে হয়, অর্গানাইজ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। আমরা ফাংশন নিয়ে কাজ করব, লজিক্যাল ফাংশন নিয়ে কাজ করব এবং এক্সেলের প্রোটেকশন নিয়ে কাজ করব। আমরা প্রিন্ট নিয়ে কাজ করব এবং সাথে এক্সেলের বিভিন্ন শর্টকাট গুলো নিয়ে আলোচনা করব। এই এতটুকুই হচ্ছে মোটামুটি আপনাদের কোর্সের আউটলাইনের একটা সামারি। ফুল কোর্স আউটলাইন বিআইটি ওয়েবসাইটে দেওয়া আছে, আশা করি সেখান থেকে আপনি দেখেছেন এবং তার একটা সামারি হচ্ছে আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করলাম। মূলত আমার কন্ট্যাক্ট ইনফো হচ্ছে এটি info@rashidasri.com অথবা 08130868889 হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার। ট্রেনিং সম্পর্কে আরো কোনো কিছু জানার আছে কিনা? উপচল ভাই আছেন এখানে, যদি ট্রেনিং সম্পর্কে, কোর্স সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকে একটু বলতে পারেন, না হলে আমরা আমাদের যে রেগুলার শিডিউল অনুযায়ী যে ক্লাস সেটা শুরু করে দেব। কারো কোনো জানার আছে কিনা? কারো কোনো কিছু জানার নেই? ওকে, আমি একটু করে জানতে চাচ্ছি যে আপনারা মাইক্রোসফট অফিস কোন ভার্সনটি ব্যবহার করেন? মাইক্রোসফট অফিস কোন ভার্সনটি ব্যবহার করেন? অফিস মাইক্রোসফট 19। 19 খুবই ভালো। সাদুল ইসলাম ভাই 2013 খুবই ভালো। আমি অফিস 16। 16 খুবই ভালো। তিনজন। বাকিরা ভাই কোন ভার্সনটি ব্যবহার করেন? একটু জানা থাকলে সুবিধা। আমি 19 ইউজ করি। 2013 2019 আর কেউ? 2013 2013 ও 13 2015 13 13 আচ্ছা ভাইয়া আমার 2010। 2010 জি। আর লামিয়া, মরিয়ম আপু, শরীফুল ভাই, নাবিলা পুনরার 2016। 16 আচ্ছা। মূলত ভার্সন গুলো নিয়ে কথা বলার কারণ একটাই, তা হচ্ছে আপনি যদি ভার্সন আপডেটেড থাকেন তাহলে আমার সাথে আপনি কাজগুলো খুব সহজে করতে পারবেন। আমি যেখানে দেখাবো আপনি সেখানেই সেটা অতি সহজে খুঁজে পাবেন। একটু যদি লোয়ার ভার্সন থাকে তাহলে কিন্তু সেটি খুঁজে পেতে অনেকটাই কষ্ট হবে। 2013, 16, 19 তিনটা ভার্সন মোটামুটি সেম, যার কারণে এই তিনটা ভার্সন যারা যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে অত বেশি সমস্যা হবে না। যদি আপনি 2010 ব্যবহার করেন বা তার সাথে লোয়ার ভার্সন 2007 ব্যবহার করেন তাহলে কিছুটা উল্টাপাল্টা হতে পারে। ভার্সন অনুযায়ী বিভিন্ন অ্যাডন্স গুলো এক এক সময় এক এক জায়গাতে থাকতে পারে, তবে এক্সেলের ভিতরে আছে। আমরা মূলত মাইক্রোসফট অফিস 2016 ভার্সনটি নিয়ে কাজ করব। যদি এক্সেল ওপেন করি, আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। মূলত মাইক্রোসফট এক্সেলের একটি ওয়ার্কবুক, একটি এক্সেল ফাইল তৈরি করলে একটি ওয়ার্কবুক তৈরি হয়। মূলত মাইক্রোসফট এক্সেলে যে কোনো একটি ফাইল তৈরি আমরা ওপেন করলে একটি ওয়ার্কবুক তৈরি হয়। এই ওয়ার্কবুকের আমরা যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাই, প্রত্যেকটা ঘরকেই এক একটা সেল বলা হয়। এগুলো কিন্তু একদম সাদা একটা পৃষ্ঠা, প্রত্যেকটা ঘরকে এক একটা সেল বলা হয় এবং প্রত্যেকটা সেলেরই আলাদা আলাদা নাম্বার আছে। সেই নাম্বারগুলো রিলোড করা হয় হচ্ছে এই কলাম এবং রো এর সাপেক্ষে। আমরা লম্বালম্বি যে অপশনগুলো দেখতে পাচ্ছি এ, বি, সি, ডি, এগুলো হচ্ছে এক একটা কলাম এবং পাশাপাশি যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা রো।
এই কলাম এবং রো এর উপর ভিত্তি করে আসলে আমাদের প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম্বার নির্ধারণ করা হয়। আমি যদি এই সেলটি সিলেক্ট করি, এটি হচ্ছে সি কলামের 2 নাম্বার রো, দ্যাট মিনস এটি হচ্ছে C2, এই সেলের নাম্বার হচ্ছে C2। আমাদের এই কলাম নাম্বারগুলো আইডেন্টিফাই করা বা কলাম নাম্বারগুলো বোঝাটা খুব বেশি জরুরি, বিকজ আমরা যখন কোনো ইকুয়েশন নিয়ে কাজ করব তখন ইকুয়েশনের জায়গাতে আমরা সেই কলাম নাম্বারগুলো বসিয়ে দেব। ফলে যে কাজটি হবে, আমাদের ইকুয়েশন গুলো অ্যাকুরেট ভাবে কাজ করবে। যদি আমরা সেল নাম্বার গুলো নিয়ে কাজ না করি বা সেল নাম্বার না বুঝি, তাহলে কিন্তু ইকুয়েশনের সময় আমাদের ঝামেলা হয়ে যাবে। তো এক্সেল এর ওপেন করার সাথে সাথে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা বডি এবং ভাইয়া, জি তাসমিন জান আপুর একটু ওইটা সাইলেন্ট করে দিলে ভালো হয়, নাহলে ভাইব্রেশন একটু প্রবলেম হচ্ছে হেডফোনে। তাসমিন জানাপুর মাইক্রোফোন মিউট করা আছে। আচ্ছা ঠিক, এখন হচ্ছে, এখন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা মাইক্রোফোনটা মিউট করে রাখবো সবসময়ই, আর হচ্ছে যদি কোনো কথা থাকে তখন আমরা হচ্ছে মাইক্রোফোনটা চালু করে কথা বলতে পারি, অথবা আমরা কিন্তু চ্যাট বক্সেও লিখে দিতে পারি। যে কোনো কিছু আমরা চ্যাট বক্সে লিখে জানাতে পারি। আজকে ফার্স্ট ক্লাস, আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর একদম বেসিক লেভেল দেখব। আশা করছি আগামী ক্লাস থেকে আমরা ধীরে ধীরে অ্যাডভান্স পর্যন্ত যাব, এবং তখন আমরা যেন সবাই অন্তত কম্পিউটারে কানেক্টেড থাকতে পারি। কারণ আমরা যে কাজটি দেখাবো সেই কাজটি আমরা যদি সাথে সাথে প্র্যাকটিস করি, তাহলেই শুধুমাত্র আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। না হলে কিছুক্ষণ পরে আবার ভুলে যাবো, বা একদিন পরে ভুলে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। সো আমরা যে কাজ দেখবো সেটি সাথে সাথে প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমরা সবাই কম্পিউটারে কানেক্টেড থাকবো। ওকে, আমরা মাইক্রোসফট এক্সেলে ছিলাম, যেখানে সবার উপরে যে অপশন দেখতে পাচ্ছি বুক 1 এক্সেল নামে, এটা হচ্ছে আমাদের টাইটেল বার। মূলত এখানে হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল এর যে নামে সেভ করা থাকে সেই নামটি এখানে শো করবে। যদি কোনো কিছু নাম না থাকে তাহলে সাধারণত বুক নামেই ওপেন হয়। আমরা যখন কোনো একটা ফাইল ওপেন করি তখন এটি বুক 1 বা বুক 2, বুক 3 এভাবে সিকোয়েন্স অনুযায়ী একটা একটা করে ফাইল ওপেন হতে থাকে। যখন এই ফাইলটিকে আমরা সেভ করব তখন সেই সেভ করার নামটি এখানে শো করবে, পাশে এক্সেল লেখা থাকবে। বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। সাধারণত যে কোনো ফাংশনকে আপনি অতি সহজে ব্যবহার করার জন্য এই কুইক অ্যাক্সেস টুলবারটা ব্যবহার করতে পারেন। দ্রুত কাজগুলো করার জন্য নামই দিচ্ছে কুইক অ্যাক্সেস। সেই কুইক অ্যাক্সেস টুলবারে ডিফল্ট ভাবে 3টি অপশন থাকে সবসময়, সেভ, আনডু, রিডো, এই 3টি অপশন সবসময় থাকে। এরপরে আপনি আরো চাইলে কুইক অ্যাক্সেস টুলবার নিয়ে আসতে পারেন। এখানে বেশ কিছু কুইক অ্যাক্সেস টুলবার দেওয়া আছে। যদি এগুলো তো না হয়, আরো বাইরে থেকে আপনি আরো বেশি কিছু কুইক অ্যাক্সেস টুলবার নিয়ে আসতে পারেন, যেগুলো আপনাদের সচরাচর সবসময় দরকার হয়ে থাকে। ডান পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছে এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ বার। মূলত এই যে অপশনটি আছে এটা হচ্ছে মিনিমাইজ করা যায়, আমাদের এক্সেল ফাইলটি মিনিমাইজ করার জন্য, এটা হচ্ছে রিস্টোর করার জন্য, এবং এটা হচ্ছে ক্লোজ করার জন্য। মূলত আমরা মোটামুটি সবাই এগুলো জানি। আমরা এই যে নামগুলো দেখতে পাচ্ছি, হোম, ইনসার্ট, পেজ লাউট, এগুলো হচ্ছে এক একটা মেনু, আর পুরো বারটাকে বলা হয় মেনু বার। এই মেনু বারের বা প্রত্যেকটা মেনু বা প্রত্যেকটা ট্যাবও বলা হয় এটাকে, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এক একটা রিবন। এগুলো হচ্ছে এক একটা রিবন। প্রত্যেকটি রিবনের কাজ ভিন্ন। আমরা যে রিবনগুলো দেখতে পাচ্ছি, প্রতিটি ট্যাবের আন্ডারে যে রিবনগুলো দেখতে পাচ্ছি, এই রিবনগুলো দিয়ে আমরা মূলত কাজ করি। প্রত্যেকটি ট্যাবের আন্ডারে যে রিবনগুলো আছে সেই রিবন, প্রত্যেকটা রিবনের কাজে আমরা মোটামুটি দেখার চেষ্টা করব। আমরা আসলে এক্সেলের যে সকল বিষয় শেখাবো সেটা আগেই দেখানো হয়ে গেছে বা আগেই বলা হয়ে গেছে। তো মোটামুটি সবগুলো ট্যাবেরই টুকটাক কাজ আমরা দেখব। এই যে রিবন, অনেকের কম্পিউটার হচ্ছে এই রিবনটি হাইড অবস্থায় থাকতে পারে, অনেকের কম্পিউটারে রিবনটি হাইড অবস্থায় থাকতে পারে, এমনটা থাকতে পারে। তো ভুলে যদি চাপ লেগে হাইড হয়ে যায় বা মিনিমাইজ হয়ে যায়, সেগুলো আমরা হোমে
ক্লিক করলে সেগুলো আসে, কিন্তু কোনো কাজ করার পর এখানে ক্লিক করা মাত্র আবার সেটি হাইড হয়ে যায় বা মিনিমাইজ হয়ে যায়। এই রিবনটি আমাদের সবসময় ফিক্সড রাখার জন্য আমাদের যে কাজটা করতে হয়, আমাদের ফাঁকা জায়গাতে রাইট বাটন ক্লিক করে কোলাপস দ্য রিবনের টিক মার্কটি উঠিয়ে দিতে হয়। কোলাপস অনেকের কম্পিউটারে মিনিমাইজ দ্য রিবন লেখা থাকতে পারে, মিনিমাইজ দ্য রিবনের টিক মার্ক যদি উঠিয়ে দিই আমরা, তাহলেই মূলত এই রিবনটি সবসময় থাকবে। এই যে বারটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। ফর্মুলা বার বা হচ্ছে ফাংশন বার। এই বারে আমরা যে সকল ফাংশনগুলো বা যে সকল ফর্মুলাগুলো লিখবো, সেই সকল ফর্মুলাগুলো এখানে দেখা যাবে। দেখেন মাউস পয়েন্টার এখানে নেওয়ার সাথে সাথে কিন্তু ফর্মুলা বার চলে আসছে। আমাদের এক্সেলের ABCD এভাবে অনেকগুলো কলাম আছে এবং অনেকগুলো রো আছে। মূলত অনেক সময় বিভিন্ন জায়গার কোশ্চেনে আসে যে আসলে কতগুলো কলাম আছে এবং কতগুলো রো আছে। আমরা যদি কন্ট্রোল ধরে ডাউন অ্যারোকে প্রেস করি, তাহলে আমরা খুব সহজে দেখতে পারি যে 10,48,576টি রো আছে। 10,48,576টি রো আছে, এবং যদি কন্ট্রোল ধরে রাইট অ্যারোকে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে XFD পর্যন্ত কলাম আছে। মূলত XFD তো আসলে কোনো কাউন্টিং না। আমাদের কাউন্টিং বের করার জন্য এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে 10,48,576টি রো এবং 16,384টি কলাম আছে। অনেক সময় বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এই কোশ্চেনটি আসে। এক্সেলে কতগুলো কলাম আছে এবং কতগুলো রো আছে। আমরা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি শীট 1 লেখা, আমরা যে শীটটি ওপেন করে আছি এটা হচ্ছে একটা শীট। এক্সেলের ওয়ার্কশিট বলা হয়। এই ওয়ার্কশিট প্লাস আইকনে ক্লিক করলে একাধিক ওয়ার্কশিট তৈরি হবে। যতবার আমি প্লাস আইকনে ক্লিক করব ততবারই একটা করে ওয়ার্কশিট তৈরি হবে। এই ওয়ার্কশিট টোটাল কয়টা হয়? এই যে ওয়ার্কশিট গুলো আছে, প্রত্যেকটা ওয়ার্কশিটে আবার সমান সংখ্যক কলাম এবং রো আছে। আমরা শীট 1 এর যে সংখ্যক দেখলাম, শীট 2 তে ঠিক একই সংখ্যক কলাম এবং রো আছে। তার মানে এই যে একটা পৃষ্ঠা তৈরি হচ্ছে, এটা পৃষ্ঠা না, এই মাঝে অনেকগুলো পৃষ্ঠা, প্রত্যেকটি শীটে একটা করে 10,48,576টি রো আছে এবং 16,384টি কলাম আছে প্রত্যেকটা শীটে। এভাবে যদি আমি শীট তৈরি করতে চাই, আসলে অনেক শীট তৈরি হবে। কতগুলো শীট তৈরি হবে, যদি ম্যাক্সিমাম কতগুলো শীট তৈরি হবে সেটা যদি বলতে হয়, তাহলে আসলে আমার সেটা জানা নেই। কারণ আমি 120টা পর্যন্ত শীট নিয়েছিলাম, তারপর আরো প্লাস আইকন ছিল, তেমন আরো বেশি শীট নেওয়া যাবে। আমি আর বেশি দরকার হয়নি, তাই নিইনি। আমরা চাইলে এই শীট গুলোকে কি করতে পারি, এই যে শীট গুলো আছে সেই শীট গুলোর আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের আইডেন্টিফিকেশনের জন্য এই শীটগুলোর নামগুলোকে চেঞ্জ করে রাখতে পারি। মনে করি আমি একটা শীটের নাম দিলাম জানুয়ারি, পরের শীটকে আমি ফেব্রুয়ারি মাস লিখে দিতে পারি। আর শীটের নাম চেঞ্জ করতে হলে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে এই শীট 2টি এডিট মোডে চলে যাবে। আমরা এভাবেই প্রত্যেকটা শীটের আলাদা আলাদা ভাবে নামগুলো চেঞ্জ করতে পারি। মূলত মাইক্রোসফট এক্সেল ব্যবহার করাই হয় বিভিন্ন হিসাব নিকাশের জন্য। বিভিন্ন হিসাব নিকাশগুলো অতি সহজেই যেন করা যায়, যার কারণে আমরা মাইক্রোসফট এক্সেলটি বেশি ব্যবহার করি। এই মাইক্রোসফট এক্সেল হিসাব নিকাশ করার জন্য যেহেতু বেশি ব্যবহার হয় এবং আমরা হিসাবগুলো যেন অতি সহজে করতে পারি, সেটি যেহেতু আমরা শিখতে এসেছি বা শিখবো, তাহলে আমরা এখন হিসাব নিকাশে চলে যাই। অনেকেই বলতে পারে যে এখন পর্যন্ত আমরা এক্সেলে কোনো কিছুই দেখলাম না। আমরা হচ্ছে বিভিন্ন হিসাব কিতাব করব, মনে করি আমাদের কিছু ডাটা আছে, হচ্ছে এই ডাটাগুলো যোগ করব। মূলত এই কয়েকটা ডাটা যোগ করবো আমাদের এখানে কিছু ডাটা আছে, সেই ডাটাগুলো আমরা যোগ করবো।
যোগ করার আগে একটু দেখে আসি যে এই যে ডাটাটি আমরা লিখেছি, এই ডাটা আছে হচ্ছে C3 নামক কলামে, D3, E3, F3 এবং লাস্ট ডাটা হচ্ছে I3 নামক কলামে, I কলামের 3 নাম্বার রো, দ্যাট মিন্স I3 সেলে। এবং পরের রোতে যে ডাটা আছে সেটা হচ্ছে C কলামের 4 নাম্বার রোতে। আমরা যদি শুধুমাত্র একটা সেলের ডাটাকে একটু মোটা করতে চাই, তাহলে সেই সেলটিকে জাস্ট সিলেক্ট করে আমরা বোল্ড বাটনে ক্লিক করলেই একটু মোটা হয়ে যাবে। ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। আই হোপ এগুলো আমাদের সকলেরই জানা আছে। যেহেতু আমরা এক্সেল শিখতে এসেছি, আমাদের বেসিক লেভেলটা নিশ্চয়ই জানা আছে, যার কারণে আমরা আসলে বেসিক লেভেল নিয়ে অত বেশি কথা বলছি না। তাহলে একদম ধরে ধরে প্রত্যেকটারই আমরা কাজ দেখানো হতো, আমরা জাস্ট একটু শর্টকাট দেখে যাব। তো এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমরা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট করে রাখি। এখানে 3টি অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার এবং রাইট অ্যালাইনমেন্ট। এবং মাইক্রোসফট ওয়ার্ডে এই 3টি অ্যালাইনমেন্টই থাকে মূলত। মাইক্রোসফট এক্সেলের উপর আরো 3টি অ্যালাইনমেন্ট আছে, এগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট এবং বটম অ্যালাইনমেন্ট। মূলত আমাদের লেখাগুলোকে কোথায় থাকবে, আমরা যদি একটু বড় করি দেখতে পাবো যে এই লেখাটি কিন্তু যদি সেন্টার করে দেই তারপর একদম নিচে দেখা যাচ্ছে, কারণ হচ্ছে উপরে আমাদের বটম অ্যালাইনমেন্টটি সিলেক্ট করা আছে। যদি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট বা মিডল অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিই তাহলে কিন্তু লেখাটা একদম মাঝে চলে যাবে। আমাদের লেখাগুলো অবশ্যই যেন আমরা মাঝে রেখে দিই সবসময়, তাহলে আমাদের লেখার দেখার আলাদা একটা সৌন্দর্য বাড়বে। মূলত আমরা যদি এই কয়েকটা সেলকে যোগ করতে চাই, আমরা যোগ দিয়ে আরম্ভ করব। যদি আমরা যোগ করি তাহলে নর্মালি ক্যালকুলেটর কিভাবে যোগ করি, নর্মালি যে যোগগুলো করি আমরা, ফার্স্ট সেল নাম্বার দেখেন C3 যোগ D3, তবে কিন্তু একটা একটা আমরা যোগ করি এবং সেটা ইন্টার বাটনে প্রেস করলে যোগফলটা আমাদের চলে আসে। এই যে যোগফলটা আসলো, এখন এই যোগফলটা আমরা ক্যালকুলেটরে চেপে বসাতে পারি। ক্যালকুলেটর চেপে যোগফল বসালে যে সুবিধা বা অসুবিধাটি হয়, ক্যালকুলেটর চেপে যোগফল বসানোর একটা একটা যে যোগফল আমরা পাবো সেটি সাধারণত থাকতে হবে। এর ভিতরে কোনো ভ্যালু যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু আমার এখানে যেমন অটোমেটিক্যালি যোগফলটা আপডেট হয়ে গেল, ক্যালকুলেটরে কিন্তু অটোমেটিক্যালি আপডেট হবে না। এই কোনো ভ্যালু চেঞ্জ করার পর অটোমেটিক্যালি যেন আপডেট হয়ে যায়, যার কারণে আমরা এক্সেলটা ব্যবহার করি। এবং এই যে সূত্রটি লিখলাম, এই সূত্রটি যদি অন্যান্য সেলেও অ্যাপ্লাই করতে চাই তাহলে জাস্ট এই যে আমাদের যে এই সেলটি আছে সেই সেলের একদম নিচে ডান পাশে যদি মাউস পয়েন্টার নিয়ে এসে একটা প্লাস আইকন আসে, এই প্লাস আইকনে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসলেই ওই সূত্রটি সবগুলো কলাম সবগুলো রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তার মানে একটা বার আমরা যদি শুধুমাত্র সূত্র বসাই সেটি সবগুলোতেই সূত্র বসে যাবে, তাই না? আচ্ছা বস বিষয় ভাই, আপনারা ভিডিওটি অফ করেন, অফ করে রাখলে ভালো হয় আর কি। বস বিষয় ভাই, আপনার ভিডিওটি অফ রাখার চেষ্টা করি, যেহেতু আপনি ফোনে কানেক্টেড হয়েছেন। তো আমরা যদি একই সূত্র সবগুলোতে অ্যাপ্লাই করতে চাই তাহলে জাস্ট একটাতে সূত্র লিখে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলেই সেটি হয়ে যায়। এই যোগগুলো করার জন্য আমরা যে অপশনটি ব্যবহার করেছি তা হচ্ছে সমান সাম লিখে প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে যোগ করে দিয়েছি। এই যোগগুলো আমরা অনেকেই যেভাবে করি, শুধুমাত্র অটো সাম একটা ক্লিক করি, তারপর এতটুকু সিলেক্ট করে দিই, তিনটা বাটনে প্রেস করি, তাও কিন্তু যোগফলটা চলে আসে। এবং এখানে যে ডাবল ক্লিক করে দিই সবগুলোতে সেম যোগফলটা চলে আসে।
আবার অনেকে যে কাজটি করি, সমান সাম ফার্স্ট সেল নাম্বার ইজ টু লাস্ট সেল নাম্বার, তিনটা বাটন প্রেস করলে সেম ভাবে কিন্তু যোগফলটি চলে আসে। আমরা তিন ভাবে যোগ করা মোটামুটি অনেকেই পারি। আমরা এই যে তিন ভাবে যোগ করার যে অপশনটি, সেটা আমরা মোটামুটি অনেকেই পারি। আমরা এখন যে বিষয়টা দেখাবো তা হচ্ছে এই তিন ভাবে যোগ করা ছাড়াও কিভাবে যোগ করা যায়, আমরা আরো সহজেই কিভাবে যোগ করা যায় সেই বিষয়টা আমরা দেখব। মূলত আরো সহজভাবে যোগ করার জন্য আমাদের যে বিষয়টি ব্যবহার করি আমরা, তা হচ্ছে পুরোটাকে আমরা সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করে যে জায়গাতে আমাদের যোগফলটা বসবে সেই জায়গাতে আমরা সিলেক্ট করি। দ্যাট মিনস আমাদের যে ডাটা আছে সেই ডাটার সাথে আরো একটি কলাম আমরা সিলেক্ট করে ফেললাম। এরপরে যদি সিম্পলি অল্টার ধরে ইকুয়াল সাইন প্রেস করি, দেখেন সবগুলোতে একসাথে যোগফল চলে আসছে। অল্টার ধরে ইকুয়াল, সহজেই যোগ করার জন্য অল্টার ধরে ইকুয়াল সাইন, আমাদের কিবোর্ডের অল্টার কি আছে, অল্টার ধরে সমান চিহ্ন যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই যোগফলটা চলে আসে। এই যোগফল যে শুধুমাত্র কলামে আসে এমনটা না, এই যোগফল আমি যদি রোতে নিয়ে আসতে চাই সেম ভাবে অল্টার ধরে ইকুয়াল প্রেস করবো। আমরা কিন্তু যে জায়গাতে আমাদের যোগফলটি বসবে তার সহ সিলেক্ট করেছি, এখন অল্টার ধরে ইকুয়াল, যোগফলটি চলে আসছে। আমাদের এই টিপসটি এর আগে জানা ছিল কার কার একটু বলবো। অল্টার ধরে ইকুয়াল সাইন প্রেস করলে যোগফল চলে আসে। আমরা একটু মেসেজে লিখে দেওয়ার ট্রাই করব। এবং যারা আজকে নতুন জানলেন তারা এখনই একটু প্র্যাকটিস করে ফেলি যে আসলে আপনার হয় কিনা যোগ করার ক্ষেত্রে, আপনার এই যোগ করাটা হয় কিনা সেটা আমরা একটু এখনই দেখে ফেলি। আহ, এখানে সম্ভবত 10 জন জয়েন আছি আমরা। 10 জনের মাঝে বক্স বিশ্বাস ভাই ভিডিও অফ করতে পারছে না আপনার মাইক্রোফোন, এবং আপনি যেখান থেকে লিভ নেবেন, আপনি যেখান থেকে লিভ নেয়ার যে বাটনটা, কল বাটন বা লিভ কলের বাটন, তার বাম পাশে আছে হচ্ছে আপনার মাইক্রোফোনটা, আপনার মাইক্রোফোনটা আনমিউট করার জন্য, এবং ডান পাশে বাটনটা হচ্ছে আপনার ভিডিওটা অফ করার জন্য। নাজাম খান ভাইয়ের আগে জানা ছিল, খুবই ভালো। আমরা যারা যারা আজকে ক্লাস করছি তাদের মধ্যে কম্পিউটারে আছে কে কে একটু বলবো, কম্পিউটারে নাকি সবাই ফোনে কানেক্টেড? আমি আমি ডেস্কটপে আছি ভাইয়া। ডেস্কটপ আছে, আমি ল্যাপটপে ভাইয়া। ল্যাপটপ হয়ে আচ্ছা। যারা 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 ল্যাপটপে আছে তারা যে কাজগুলো করি সেগুলোর সাথে সাথে বস বিশ্বাস ভাই আপনি এই তো, বস বিশ্বাস ভাই হচ্ছে আহ, চলে গেছে একদম, ভিডিও অফ করতে দিয়ে চলে গেছে। তো যাই হোক উনি আবার পরবর্তী জয়েন করবে। আমরা যারা যারা হচ্ছে ল্যাপটপে বা ডেস্কটপে জয়েন আছি তারা চেষ্টা করব যে আমরা যেন এখনই কাজগুলো প্র্যাকটিস করতে পারি, তাহলেই আপনাদের জন্য অনেক বেশি সুবিধার হবে। আমরা ছিলাম যোগ করার ক্ষেত্রে। আমরা যদি পাশের সেলে যাই, আমরা যদি সেই যোগই করতে যাই, আমি কয়েকজনের নাম লিখছি, তারপরে লিখে দিলাম নেম, তাদের একটা অ্যামাউন্ট।
আমরা এখানে 5 জন ব্যক্তির নাম একাধিকবার লিখেছি এবং তাদের পাশে কিছু অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। আমরা যদি এই অ্যামাউন্ট গুলো টোটাল যোগ করতে চাই তাহলে কি করতে হবে? যোগফলটি আমি যে জায়গাতে বসাতে চাই সেখানে সিলেক্ট করে সমান সাম ফার্স্ট সেল নাম্বার ইজ টু লাস্ট সেল নাম্বার, তাই না? তাহলে কিন্তু আমাদের টোটাল যোগফলটি চলে আসবে। মাঝের যদি কোনো ডাটাকে আমি আপডেট করি যোগফলটি অটোমেটিক্যালি ভাবে আপডেট হয়ে যাবে। আমরা তো এটাই দেখলাম, তাই না? এখন আমার জানার ইচ্ছা যে এতগুলো ডাটার মাঝখান থেকে শুধুমাত্র আজাদের অ্যামাউন্ট কত, শুধুমাত্র আজাদের অ্যামাউন্ট। তাহলে আমরা নরমালি যে কাজটি করি তা হচ্ছে এই ডাটাকে আমরা ফিল্টারিং করি। এখানে হয়তো অল্প কিছু ডাটা আছে যার কারণে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে একবার আজাদ আছে, এখানে একবার আজাদ আছে। যদি এখানে ডাটা 1000 থাকতো তাহলে কতবার এই আজাদ আছে সেটা কিন্তু আমাদের খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যেত। আর যার কারণেই আমরা নরমালি যে কাজটা করি হচ্ছে আমরা ডাটা থেকে ডাটা ফিল্টারিং করি। ফিল্টারিং এ আমরা এখান থেকে আজাদকে সিলেক্ট করে দেই এবং তাহলে আজাদ কবার আছে শুধুমাত্র সেই সংখ্যাগুলোই চলে আসবে। এখন আমরা এগুলোকে খুব সহজে যোগ করতে পারি। আবার একটু দেখাবেন কাইন্ডলি জি, ডাটা ফিল্টারিংটা? জি, ডাটা ফিল্টারিংটা আসলে আমি এখন ডাটা ফিল্টারিং দেখানোটা কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অন্য একটা। মানে নরমালি যে কাজটা সবাই করে আমরা আসলে এভাবে কাজ করব না। তো নরমালি যে কাজটা করে ডাটা থেকে ডাটা ফিল্টারিং এ ক্লিক করে এবং এই যে নামগুলো যদি আমরা নাম খুঁজে বের করতে চাই নাম থেকে আমরা সবগুলোকে আনসিলেক্ট করে যে কোনো একজনকে সিলেক্ট করে এবং তার ডাটাগুলোকে শুধুমাত্র দেখা যায়। আমরা সবার মাঝখান থেকে ফিল্টার করতেছি, আমরা ফিল্টারিং করে সবার মাঝখান থেকে যে কোনো একজনকে খুঁজে বের করেছি এবং এই ডাটাগুলো যদি এই ডাটাগুলো থাকে তাহলে এগুলো কিন্তু আমরা খুব সহজে যোগ করতে পারি। কিন্তু আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা কোনো প্রকার ফিল্টারিং করব না, কারণ ফিল্টারিং করতে গেলে এখন আজাদকে সিলেক্ট করে দিয়েছি, একটু পরে যখন আরেকজনের নাম আসবে আবার সেই ফিল্টারিং থেকে আরেকজনের নাম সিলেক্ট করতে হবে। আর তাই আমরা যে কাজটি করবো তা হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেল যাব, তা হচ্ছে আমরা সাম ইফ কন্ডিশন ব্যবহার করব। সেটা কিভাবে? মনে করি আমি আজাদের ডাটা বের করব। আজাদ আমরা সাম ব্যবহার করেছিলাম, আমরা এবার সাম ইফ কন্ডিশন ব্যবহার করব। সাম এবং সাম ইফ এর মধ্যে পার্থক্য কি এটা আমাদের জানতে হবে। আমরা প্রথমবার কেন সাম ব্যবহার করলাম, দ্বিতীয়বার কেন সাম ইফ ব্যবহার করব। প্রথমবার আমরা সাম ব্যবহার করলাম হচ্ছে আমাদের টোটাল টাকাগুলোকে আমরা জাস্ট নরমালি ভাবে যোগ করে দেব। আমাদের টোটাল টাকাকে নরমাল আমরা যোগ করে দেব, যার কারণে আমরা সাম ব্যবহার করেছি। আর এখন সাম ইফ ব্যবহার করতেছি হচ্ছে ইফ অর্থাৎ যদি, এটা তো আমরা জানি তো, তাই না? ইফ অর্থাৎ যদি। এই সাম ইফটা হচ্ছে সবার মাঝখান থেকে যদি আমি একজনকে খুঁজে বের করি, আমাদের অনেকগুলো ডাটা আছে সেখান থেকে আমি যদি একজনের ডাটাকে খুঁজে বের করি তাহলে আমরা সাম ইফ কন্ডিশন ব্যবহার করব। সাম ইফ কন্ডিশন ব্যবহার করার সূত্র সমান সাম ইফ, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখেন মাইক্রোসফট এক্সেল এর সবচেয়ে মজার যে বিষয় তা হচ্ছে এক্সেল নিজেই বলে দেবে যে এখন আমার কি করা দরকার। আমাদের এক্সেলটা নিজেই বলে দেবে যে এখন আমার আসলে কি করা দরকার। এখানে বলে দিচ্ছে যে সাম ইফ ব্র্যাকেটটার সাথে আমাকে হাইলাইট হয়ে গেছে রেঞ্জ, আমাকে রেঞ্জ দিতে হবে, তারপর ক্রাইটেরিয়া দিতে হবে, তারপর সাম রেঞ্জ দিতে হবে। এটা কিন্তু রেফারেন্সে বলে দিয়েছে এক্সেল। এখন জাস্ট আমাদের জানতে হবে কোনটা আমাদের রেঞ্জ, কোনটা আমাদের ক্রাইটেরিয়া, কোনটি আমাদের সাম রেঞ্জ। এই বিষয়গুলো আমরা জানি তাহলেই কিন্তু আমরা খুব সহজেই সিলেক্ট করে দিতে পারবো, ঠিক না?
আমরা যদি জানি যে এটা হচ্ছে আমাদের রেঞ্জ, তাহলে কিন্তু আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারবো। এক্সেল বা রেফারেন্সে চেয়ে দিচ্ছে যে চাচ্ছে যে এখন রেঞ্জ দিতে হবে। আমরা তাহলে রেঞ্জ হচ্ছে টোটাল যে নামগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের একটা রেঞ্জ, টোটাল রেঞ্জ। এতগুলো মানুষের মাঝখান থেকে আমি একজন মানুষকে খুঁজে বের করব। মনে করি আমি একটা ভার্সিটিতে লেখাপড়া করি, সেই ভার্সিটিতে আমার নাম রাশেদ বলে ডাকবে, কোথায় যে ডাকবে? নিশ্চয়ই আমার ক্লাসে যে ডাকবে, ঠিক না? তো এটা হচ্ছে আমাদের একটা ক্লাস, বা এটা হচ্ছে আমাদের ভার্সিটি। সবার মাঝখান থেকে আমি যে কোনো একজনকে খুঁজে বের করবো। তো আমাকে তো সবাইকে তো আগে উম, খুঁজতে হবে, আর সবার কাছে যেতে হবে। এই সবাইকে আমি খুঁজে বের করলাম, একটি কমা দিয়ে এদের মাঝখান থেকে আমি আসলে কাকে বের করব? যে কোনো একজনকে, মনে করি সেটা আজাদ, যেহেতু আমরা আজাদের ডাটা দেখতে চাচ্ছি, সেটি হচ্ছে আজাদ। আরো একটি কমা দিলাম, এরপরে বলছে হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমাদের টোটাল টাকার অ্যামাউন্ট গুলো। কি করেছি আমরা আবার একটু দেখে আসি। প্রথমে আমরা দিয়েছি হচ্ছে আমাদের রেঞ্জ, দ্যাট মিনস আমাদের টোটাল নামগুলো। তারপর একটি কমা দিয়ে আমরা দিয়েছি ক্রাইটেরিয়া হিসেবে যে কোনো একজনের নাম। এতগুলো নামের মাঝখান থেকে যে কোনো একজনের নাম আমরা খুঁজে বের করব, সেই নামের এগেইনস্টে তার অ্যামাউন্টটা কত হবে সেগুলো আমরা যোগ করব। তো সেই নামটা আমরা দেখিয়ে দিয়েছি, এবং তারপরে আমরা সাম রেঞ্জ বসিয়ে দিয়েছি। সাম রেঞ্জ হিসেবে আমাদের টোটাল টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি। এরপর আমরা ব্র্যাকেট শেষ করে ইন্টার বাটন প্রেস করলে দেখতে পাবো যে শুধুমাত্র আজাদের কত টাকা। দেখতে পাচ্ছি যে আজাদের এখানে আছে হচ্ছে 5,000 এবং এখানে আছে 6,000, টোটাল 11,000 টাকা কিন্তু অটোমেটিকলি ভাবে চলে আসছে। এখন এখানে আজাদ না লিখে যদি সাবনাম লিখে দিই তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমি যখন সিলেক্ট করে দিয়েছিলাম তখন কিন্তু A2 সিলেক্ট করে দিয়েছিলাম, যার কারণে এখানে সাবনাম লিখার সাথে সাথে এটি আসেনি। এখানে সাবনাম লেখার সাথে সাথে কিন্তু আপডেট হয়নি। এখন তাহলে কি প্রতিবার সূত্র লেখার সময় আমাকে এই A2টা চেঞ্জ করতে হবে? না। তাহলে আমাদের যেটি ভ্যালু হবে, বা আমি যার ডাটা দেখতে চাই তাকে সিলেক্ট করে দিতে হবে। সেটা কিভাবে সিলেক্ট করব? আমি যদি এই ঘরে লিখতে চাই সমান, আবারও লিখছি সাম ইফ, আবারও ঠিক বলে দিচ্ছে আমাদের হচ্ছে সাম রেঞ্জ কমা দিয়ে আমরা ক্রাইটেরিয়া দেব, এদের মাঝখান থেকে আমরা কাকে খুঁজে বের করব? আমরা একে খুঁজে বের করব। এই সেলটা দেখিয়ে দিলাম, আর একটি কমা দিয়ে আমাদের সাম রেঞ্জ। তাহলে কি হলো? এদের মাঝখান থেকে এই নামটা যেখানে খুঁজে পাবে তার যে ডাটাটা আছে সেই ডাটাগুলো যোগ করে ফেলবে। ব্র্যাকেট শেষ করে এন্টার বাটন প্রেস করি, দেখতে পাচ্ছি 13,000 টাকা। এখানে যদি আমরা রান্না লিখে দিই, এখানে রান্নার যে ডাটা সেটা কিন্তু অটো আপডেট হয়ে গেছে। আমরা জাস্ট কাকে খুঁজতে যাচ্ছি, কার নাম আমরা দেখব, সেই নামটা আমরা এখানে লিখে দেবো, ডাটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আপডেট হচ্ছে না, কারণ হচ্ছে আমরা স্পেসিফিক ভাবে A2 কে সিলেক্ট করে দিয়েছিলাম, কিন্তু এখানে আমরা সিলেক্ট করে দিয়েছি আমরা যেখানে নামগুলো চেঞ্জ করতে পারি। আমরা এখানে নাহিদ লিখে দিলাম, নাহিদের ডাটাটা এখানে চলে আসছে। আমরা তাহলে এই যে সাম ইফ কন্ডিশনটা ব্যবহার করলাম, সাম ইফ কন্ডিশনটা আমরা একটু প্র্যাকটিস করি, দেখি হয় কিনা আমাদের, নাকি? অল্টার আর প্লাস বাটন না, অল্টার ইকুয়াল বাটন চাপলে আসলে যোগফলটা চলে আসতো। ভাইয়া সেকেন্ড কন্ডিশনটা কাইন্ডলি আবার একটু বলবেন, আমি সেকেন্ড কন্ডিশনটা বুঝিনি। যেটা জি সেলে, হ্যাঁ, না যেটা জি সেলে করেছেন। জি জি, হচ্ছে জিসেলের যে কন্ডিশনটি আমরা ব্যবহার করেছি, আমরা এই এফ এফ সেলের বা এফ কলামের কন্ডিশন এবং জি কলামের কন্ডিশন কিন্তু একই। জাস্ট আমি বলে দিয়েছি যে এই সেলে কি নাম থাকবে,
এই সেলে আসলে কি নাম থাকবে সেই নামের ডাটাটা চলে আসবে। আমাদের সেল নাম্বারটি দেখিয়ে দিয়েছি, যদি সেটি আবার একটু দেখি, সমান মানে এখন যেখানে নাহিদ লেখা আছে আমরা ওই সেলটা কানেক্টেড করে দিব, তাই তো? জি এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। আমরা সাম ইফ কন্ডিশনটি ব্যবহার করছি, আমরা রেঞ্জ বলে দিলাম টোটাল নামগুলো, এবং এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একজনের নাম সিলেক্ট করেছিলাম প্রথমে, আমরা এখান থেকে সিলেক্ট না করে আমরা লুকআপ ভ্যালু হিসেবে এটি সিলেক্ট করে দিচ্ছি। এই সেলে বা এই টুতে যে নামটা থাকবে সেই নামটার অনুসারে তার অ্যামাউন্টটা যোগফল হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই নামটি এই যে রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতরে থাকবে, তাহলে কিন্তু সেটি যোগফলটা চলে আসবে, নাহলে কিন্তু আসবে না। এটা বুঝতে পারলাম, দিলাম এবং সাবমিট কিন্তু করছি। আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমি যে নাহিদ লিখেছি এই নামটা কি আমি জি, অ্যালফাবেট দিয়ে লিখে দিব নাকি ওখান থেকে লোকেট করাই নামটা? এই নামটা আমি যদি এখান থেকে চলে যাবো। সরি ভাইয়া, নেটের প্রবলেম মনে হয়, শুনিনি, আটকে গিয়েছিল। আমি যদি এখানে হাতের নিচে দিই, নিচে দিলাম সাবনাম, বাটন প্রেস করলাম, আমাদের টাইপ করে ডাটাটি নামবে, দিচ্ছি আমি, তাই না? টাইপ করে দিচ্ছি। আচ্ছা। আমি কিন্তু টাইপ করে দিলেও আমাদের কাজ হচ্ছে, কারণ আমাদের এখানে যে হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বুঝতে পারছিলাম না ভাইয়া যে আমি টাইপ করে দিলে সে কিভাবে লোকেট করতে পারে যে এই সেলের সাদ্দামকে সে টাকাটা নিয়ে আসবে। কারণ হচ্ছে আমাদের হচ্ছে এই সেলের টাইপ করে, কারণ হচ্ছে এই সেলে যাই থাকবে, হ্যাঁ এই সেলে যা থাকবে তাকে হচ্ছে এই রেঞ্জ থেকে সে খুঁজে বের করতে হবে, রেঞ্জে তার তোমার আছে কিনা। মনে করি এখানে সাবধান নামে আমরা দেখলাম রাশেদ আছে, রাশেদ হচ্ছে এই যে ক্রাইটেরিয়া গুলো আমাদের যে কি ছিল, আচ্ছা। আমাদের যে রেঞ্জ ছিল সেই রেঞ্জে খুঁজে বের করতে আছে কিনা, সেক্ষেত্রে রাশেদ নেই, কারণ রাশেদের কোনো ভ্যালু নেই, রাশেদের কিন্তু ভ্যালু জিরো। কারণ হচ্ছে আমাদের এই যে রেঞ্জ গুলো ছিল সেই রেঞ্জে রাশেদ নামে কেউ নাই। আমরা দেখলাম রানা, রানা নামে আছে আমাদের রেঞ্জের ভিতর, রানার অ্যামাউন্টটা অটোমেটিক্যালি ভাবে চলে আসছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আমরা সাধারণত এই ধরনের যখন এক্সেল ফাইল রেডি করি, মানে ফিল্টারিং করে দিই, তাহলে সহজে আমাদের কাজটা করতে সুবিধা হয়। তো এই ফর্মুলাটা অবশ্যই ভালো লাগলো। তো এটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি আমার একটা কলামে এই জাস্ট মানে ফর্মুলাটা বসিয়ে দিতে হবে? মানে কিভাবে করলে জিনিসটা দেখতে ভালো লাগবে, একটু যদি আইডিয়া দিতেন। আসলে এর যোগফলটা আপনি কোথায় বসাতে চান তার উপর ডিপেন্ড করবে। আপনি যে ধরেন একটা ধরেন 10-12টা কলাম আছে, 20টা রো ইউজ করে আমি একটা শীট বানিয়েছি। এখন ফিল্টার করলে দেখা যাচ্ছে যে সে যেটা চাচ্ছে, যে ফাইলটা অন্য আরেকজন দেখলো, সে ওখানে ক্লিক করলে 5টা অপশন দেখতে পাচ্ছে, ওখানে একটা ক্লিক করলেই সে বের করে নিতে পারতেছে। যখন আমি এটা ফিল্টার করতেছি না, তখন কি আমি এটা নিচে এই ফর্মুলাটা বসিয়ে দিব নাকি পাশে একটা কলাম করে, কিভাবে করলে অর্গানাইজ ওয়েতে করা যায়, একটু আইডিয়া দিলে ভালো হতো। অর্গানাইজ ওয়েতে হচ্ছে আমরা জাস্ট অতি সহজেই কাজগুলো দেখার জন্য, এখন তো আমি জাস্ট অন্য জায়গাতে দিয়েছি হচ্ছে আপনারা যেন কাজটা বোঝেন ভালোভাবে, এবং আমরা যদি এই কাজটাই এখানে না করে এখানে করতাম তাও কিন্তু হতো, আমি যেখানেই করি না কেন। এবং আমরা যদি রো বা কলাম যে কোনো জায়গাতে দিয়ে দিতে, এখানে আমরা হচ্ছে জাস্ট ফিল্টারিং এ যেমন ফিল্টারিং করার ক্ষেত্রে একটা একটা করে নাম সিলেক্ট করে দিতে হয়, এখানেও আমরা নাম সিলেক্ট করে দিলেও পারবো। আমরা হচ্ছে এখানে যদি ড্রপ ডাউন লিস্ট তৈরি করি, এখানে জাস্ট নামটা সিলেক্ট করে দেবো, তার অ্যামাউন্টটা অটোমেটিকভাবে চলে আসবে, জাস্ট নামটা সিলেক্ট করে দেবো। এটা অবশ্য পরের ক্লাসে আমি যদি একটু করে দেখাচ্ছিলাম, যদি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে যদি আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করি, জাস্ট নামটা সিলেক্ট করে দিলাম, তার অ্যামাউন্টটা চলে আসবে। আমার কিন্তু বারবার ফিল্টারিং এ যাওয়ার কোনো দরকার হচ্ছে না,
এখান থেকে কারো ডাটা দেখতে পাচ্ছি। এই ডাটাটা আমি কোথায় দেখবো সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে। ডাটাটা আমি কোথায় দেখবো, কোথায় রাখবো, কিভাবে ফিল্টারিং করবো বা কিভাবে আমরা হচ্ছে সাম ইফ করবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ। কিন্তু আমরা এইভাবেই মূলত কাজ করি বা কাজ করবো। ভাইয়া সরি, আবার একটু ড্রপ ডাউনটা দেখাবেন, একটু ড্রপ ডাউনটা এই যে কিভাবে করে? ড্রপ ডাউন লিস্টটা তৈরি করলাম, মূলত ড্রপ ডাউন লিস্ট হচ্ছে আমাদের থার্ড ক্লাসের শেখানোর বিষয়। তারপর আমি আজকে দেখে দিচ্ছি যে আমরা যদি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই, ড্রপ ডাউন লিস্টটা তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে তাতে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন হচ্ছে আমাদের ডাটার ভেতর, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে আছে। এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করা মাত্রই আমাদের ডাটা ভ্যালিডেশনের একটি পপ আপ মেনু চলে আসবে। এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে। তো আমরা সেটিংস এ থাকা অবস্থাতেই অ্যালাউ নামে একটা অপশন আছে এবং সেখানে এনি ভ্যালু সিলেক্ট করা আছে, তাই না? অ্যালাউ থেকে এনি ভ্যালু সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা লিস্ট সিলেক্ট করে দেব। লিস্ট, আমরা হচ্ছে এক একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। লিস্ট লিস্ট সিলেক্ট করলে আমাদের নিজের সোর্স নামে একটি অপশন তৈরি হয়ে গেছে এবং এখানে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো। আমরা চাইলে এখানে নাম লিখে দিতে পারি আজাদ, একটি কমা দিলাম, স্পেস দিয়ে সাদ্দাম, আরেকটি কমা দিয়ে স্পেস দিয়ে নাজমুল, আরেকটি কমা দিয়ে স্পেস দিলাম নাহিদ, আরেকটি কমা দিলাম স্পেস দিলাম রানা। আমরা চাইলে এখানে আমাদের যে ড্রপডাউন মেনু যেগুলো তৈরি হবে সেগুলো আমরা লিখে দিতে পারি। ওকে বাটনে ক্লিক করলেই এখানে আমাদের ড্রপডাউন লিস্টটা তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার যদি ড্রপডাউন লিস্ট অনেকগুলো থাকে, এখানে আমাদের এই কয়েকটা নাম আছে, যদি অনেকগুলো ডাটা থাকে তাহলে এখানে 5 জনের নাম আছে, আমরা 5 জনের নাম লিখতে পারবো। যদি অনেকজনের নাম থাকে তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আবার আমরা যাচ্ছি সেখানে এনেবল থেকে লিস্ট, সোর্সের জায়গাতে আমরা কোনো কিছু লিখে দেব না, আমরা কোনো কিছু লিখে দেব না। আমরা যে কাজটি করব, এই যে অপশনটি আছে এখানে, এখান থেকে ক্লিক করলে এই ডাটা ভ্যালিডেশনটা একদম ছোট হয়ে যাবে এবং যে নামগুলো সেই নামগুলো সিলেক্ট করে দেব। তাহলে আমরা দেখতে পাবো যে এর সেল নাম্বার গুলো অটোমেটিকলি এখানে ইনসার্ট হয়ে গেছে, সমান A2:A6। এর আগে অবশ্যই একটি ডলার সাইন চলে আসছে, তার মানে এটি হচ্ছে লক হয়ে গেছে। সেল রেফারেন্সের কাজ এটি। তো সিলেক্ট করে দেওয়ার পর এন্টার বাটন প্রেস করলে সেই সোর্স গুলো আবার এখানে চলে আসবে এবং ওকে বাটনে ক্লিক করলে আমাদের এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে যাবে। আমাদের কিন্তু এখন কোনো প্রকার লিখে দেইনি, হাতে লিখিনি, জাস্ট সিলেক্ট করে দিয়েছি। এই ডাটাগুলো যে এই পেজেই থাকতে হবে এমনটা না, অন্য শীটে থাকলে সেই শীট থেকেও আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। জাস্ট সিলেক্ট করে দিতে হবে অন্য লিস্টে ওই ডাটাগুলো। আমরা একটু ড্রপ ডাউন লিস্টটা তৈরি করতে পারি কিনা সবাই একটু ট্রাই করি। ড্রপ ডাউন লিস্ট, আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস, ড্রপ ডাউন লিস্টটা যদি আমি এখন ডিলিট করে ফেলতে চাই, যে আমি চাই না যে ড্রপ ডাউন লিস্টটা আর এটাতে থাকুক। ড্রপ ডাউন লিস্টটা যদি না চাই তাহলে সেই ডাটা ভ্যালিডেশন থেকে যেখানে লিস্ট সিলেক্ট করেছিলেন সেখানে আবার এনিভ্যালু সিলেক্ট করে দেবেন, ওকে করে দেবেন, ড্রপ ডাউন লিস্ট চলে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। অথবা ফোন ট্যাব থেকে আমার যেখানে ক্লিয়ার সাবমিট করে দিলেও সেটি চলে যাবে। আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি কিনা আমরা একটু প্র্যাকটিস করি, কেমন?
ভাইয়া আমি পেরেছি। জি, নাজম ভুয়ান ভাই হয়েছে, ভাইয়া আমারও হয়েছে। আরমান আক্তার আপুর হয়েছে, তাসমিন জাহান আপুর হয়েছে। আমরা তাহলে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পেরেছি এবং আমরা সাম ইফ কন্ডিশন ব্যবহার করে আমরা যোগ করতে পেরেছি। এখানে আমাদের কন্ডিশন ছিল হচ্ছে আমাদের সবগুলো নামের মাঝে যে কোনো একজনের ডাটাকে আমরা খুঁজে বের করবো, তাই না? এখন যদি সেখানে এরিয়া নামক কোনো কিছু থেকে থাকে, মিরপুর, মিরপুর, কারণ বাজার, সাভার, আমি সবাই দেখতে পাচ্ছি। মনে করি এখানে যে ডাটাগুলো দেয়া আছে, আমরা দেখলাম যে একজনের নাম, এখানে আরো কিছু বেশি ডাটা নিয়ে কাজ করি আমরা এখন। এটাকে একটু চেঞ্জ করে দিই। এটাকে নফিল করে দিলাম। এখানে হ্যাঁ, একটা কনফিউশন ছিল। জি বলুন। হ্যাঁ, এরিয়াটাও যে মানে আমি 20 সেলটা কিভাবে শিফট করলাম একটু একটু যদি দেখাতে পারবো। শিফটটা মানে মানে নেইমান অ্যামাউন্টের মাঝখানে যে এরিয়া সেলটা আনলাম সেখানে ওটা ও কিভাবে আচ্ছা আনলাম আচ্ছা একটু আচ্ছা 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 এটা দেখানো হয়নি না। আচ্ছা, আমাদের হচ্ছে যে কলাম গুলো আছে সেই কলাম গুলোর মাঝে যদি কোনো কলাম তৈরি করতে চাই, সাপোজ এরিয়ার পরে একটি কলাম তৈরি করব অ্যামাউন্টের আগে, আমি যেখানে কোনো কলাম তৈরি করব সেই কলাম পুরোটা সিলেক্ট করতে হবে। যেখানে কলাম তৈরি করব তারপরের কলাম পুরোটা সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করতে কিন্তু যদি আমরা এভাবে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে এসে সিলেক্ট করি, এমনটা করলে হবে না। তাহলে এমনটা করলে পুরোটা কলাম কিন্তু সিলেক্ট হচ্ছে না। অবশ্যই আমাকে পুরো কলাম সিলেক্ট করতে হবে। আর এক্ষেত্রে আমরা যে এবিসিডি গুলো আছে সেখানে ক্লিক করতে পারি। এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা ইনসার্টে ক্লিক করলেই নতুন একটি কলাম তৈরি হয়ে যাবে। অথবা আমাদের কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ধরে প্লাস আইকন ক্লিক করি প্লাস, তাহলেও নতুন একটি কলাম তৈরি হয়ে যাবে। এই যে প্লাস আইকনটি আমরা ক্লিক করব, এটা যদি আমাদের ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকে, যদি ডান পাশে নাম্বার প্যাড থাকে তাহলে সেখান থেকে আমরা প্লাস আইকন ক্লিক করব। আর যদি নাম্বার প্যাড না থাকে তাহলে ব্যাক স্পেসের পাশের যে প্লাস আইকনটা আছে
ওটি ব্যবহার করতে চাইলে অবশ্যই আমাকে কন্ট্রোল ধরে একটা শিফট চেপে ধরে তারপর প্লাস আইকনে ক্লিক করতে হবে। কন্ট্রোল শিফট প্লাস। ল্যাপটপ ব্যবহারকারীরা যদি ব্যাকস্পেসের পাশের প্লাসটি ব্যবহার করতে চাই তাহলে কন্ট্রোল শিফট প্লাস ব্যবহার করতে হবে। আর যদি নাম্বার প্যাড থেকে ব্যবহার করি, ডান পাশে যে নাম্বার প্যাড থাকে সাধারণত 15 ইঞ্চির উপরে যে সকল ল্যাপটপ সেগুলোতে ডান পাশে নাম্বার প্যাড থাকার কথা। সেই ল্যাপটপ গুলোতে আমরা নাম্বার প্যাড ব্যবহার করে বা প্লাস নাম্বার প্যাডের মধ্যে যে প্লাস সেই প্লাস ব্যবহার করে অতি সহজে কলাম ইনসার্ট করতে পারি। ঠিক একইভাবে কলাম ডিলিট করার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারি এবং কন্ট্রোল ধরে মাইনাস ক্লিক করে ডিলিট করতে পারি। এবং আমরা যদি এর মাঝে রো ইনসার্ট করতে চাই কোন রো, আমরা তাহলে রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট করতে পারি, তাহলে এর উপর একটা রো তৈরি হয়ে যাবে। আবার এটিকে ডিলিট করে ফেলতে পারি। ঠিক একইভাবে কন্ট্রোল ধরে প্লাস রো ইনসার্ট হবে, আবার কন্ট্রোল ধরে মাইনাসে রো ডিলিট হয়ে যাবে। ভাইয়া হয়েছে? জি ভাইয়া। ওকে, আমরা নাম, এরিয়া এবং অ্যামাউন্ট মনে করি এই অ্যামাউন্টটি তার সেলস অ্যামাউন্ট। সাপোজ মিস্টার আজাদ সাহেব মিরপুর এরিয়াতে 5,000 টাকা সেল করেছে, আবারও মিস্টার আজাদ সাহেব মিরপুর এরিয়াতে আরো 6,000 টাকা সেল করেছে, আবার মিস্টার আজাদ সাহেব কারওয়ান বাজার এরিয়াতে 5,000 টাকা সেল করেছে, আবার মিস্টার আজাদ এটা মিরপুর নাদের সকাল লিখে দিই, আবার এরিয়াতে 6,000 টাকা সেল করেছে। এখন যদি আমি স্পেসিফিক ভাবে বের করতে চাই আজাদ কত টাকা সেল করেছে, আমরা বের করতে পারি এখান থেকে, ঠিক না? আমরা সাম ইফ কন্ডিশন থেকে আজাদের সেলটা বের করতে পারি না, কত টাকা সেল করেছে? করা যায় তো? একটু রেসপন্স করব। জি ভাইয়া, জি যায়। করা যায়। করা যায়। যদি আজাদের টাকা যদি সেল করা যায় বা আজাদের টাকা যদি বের করা যায়, তাহলে এবার আমরা বের করব আজাদের মিরপুর এরিয়াতে কত টাকা সে সেল করেছে। তার মানে এখানে কন্ডিশন হবে কিন্তু দুইটা। এখানে আমাদের কন্ডিশন হবে দুইটা। প্রথম কন্ডিশন হচ্ছে টোটাল যে রেঞ্জ সেখান থেকে একটা হবে আজাদ, এরপরের কন্ডিশনে যে আবার টোটাল এরিয়া থেকে মিরপুর। তার মানে এখানে কন্ডিশন ব্যবহার করতে হবে আমাকে দুইটি। আর দুইটি কন্ডিশন বা একাধিক কন্ডিশন ব্যবহার করতে চাইলে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে সাম ইফের নিচে দেখেন আরেকটা আছে ইফস, আমরা হচ্ছে সাম ইফস কন্ডিশন ব্যবহার করব। সাম ইফের পর একটা এস যুক্ত হবে জাস্ট। সাম ইফস ব্যবহার করলেই আমাদের একাধিক ক্রাইটেরিয়া একাধিক রেঞ্জ আমরা অ্যাড করতে পারবো খুব সহজে। কিভাবে সেটি? সাম ইফ লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি যে নিচে রেফারেন্সে বলে দিচ্ছে সাম রেঞ্জ। আমরা যখন সাম ইফ ব্যবহার করেছিলাম তখন আমাদের প্রথমে কি চেয়েছিল মনে আছে কারো? রেঞ্জ। রেঞ্জ চেয়েছিল, এক্স্যাক্টলি। প্রথমে চেয়েছিল রেঞ্জ, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া, সবার শেষে চেয়েছিল সাম রেঞ্জ। এখন প্রথমে চাচ্ছে সাম রেঞ্জ, তার মানে টাকা পয়সার হিসাব যা আছে সবগুলো প্রথমে শেষ করে দেবে তারা। আমাদের প্রথমেই তাহলে টাকা পয়সার হিসাবগুলো শেষ করে দিতে হবে। মানে আমাদের যে অ্যামাউন্ট গুলো আছে আমি যাদেরকে যোগ করব সেই সাম রেঞ্জটাকে আমাকে প্রথমে দিয়ে দিতে হবে। এরপর একটি কমা দিয়ে এরপর বলে দিচ্ছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তার মানে আমাদের প্রথম ক্রাইটেরিয়াটা কি? প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের নামগুলো, সবগুলো নাম। একটি কমা দিলাম, এরপর এই রেঞ্জের কোন ক্রাইটেরিয়া আমরা বের করব সেটি হতে পারে আজাদ। আরেকটি কমা দিলাম, এখন আবার বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। দ্যাট মিন্স আমাদের সেকেন্ড যে ক্রাইটেরিয়া আছে আমাদের এরিয়া, যেহেতু রেঞ্জ আমরা সবগুলো সিলেক্ট করে দিতে হবে এবং একটি কমা দিয়ে এখানে আবার ক্রাইটেরিয়া
মনে করি সেটি মিরপুর। আরো একটি কমা যদি দেই, আবার চলে আসবে ক্রাইটেরিয়া রেঞ্জ 3। আমাদের যদি আরো কোনো ক্রাইটেরিয়া থাকতো, সেই সকল ক্রাইটেরিয়ার অ্যামাউন্ট গুলো আমি ঠিক একইভাবে বের করতে পারতাম। যেহেতু আমাদের ক্রাইটেরিয়া নেই, তাই আমরা কমা না দিলাম, আমরা ব্র্যাকেট শেষ করে দিয়ে এন্টার বাটন প্রেস করি। আমরা দেখবো যে আজাদের মিরপুরে 11,000 টাকা সেল হয়েছে। মিরপুরে 11,000 টাকা সেল হয়েছে। আজাদের এই মিরপুর না যদি সাভার লিখে দেই, টোটাল অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে আপডেট হয়ে যাচ্ছে। আমাদের শুধুমাত্র মিরপুরে এখানে 5,000 টাকা সেল হয়েছে, তাই না? হ্যাঁ, আবার একটু যদি দেখান ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই। শুধুমাত্র আজাদের মিরপুর এরিয়াতে 5,000 টাকা সেল হয়েছে। এর কারণ হচ্ছে এখানে টোটালি মিরপুর এরিয়াতে আছে আজাদের শুধুমাত্র একটাই ডাটা। এখানে যদি আজাদের কারণ বাজার এরিয়াতে আবার মিরপুর লিখে দিলাম, টাকাটা আপডেট হয়ে গেছে। এই কাজটা আমি আবার দেখাচ্ছি। আমরা করতে যাচ্ছি সাম ইফ কন্ডিশন দিয়ে। সাম ইফ কন্ডিশন, সরি সাম ইফস, সাম ইফস। সাম ইফস কন্ডিশনের কাজই হচ্ছে একাধিক যদি কোনো ক্রাইটেরিয়া থেকে থাকে, সেই ক্রাইটেরিয়া গুলোকে যোগ করা। একাধিক ক্রাইটেরিয়া, এটা কেমন? আমাদের নামগুলো আছে, সবগুলো নামের মাঝখান থেকে যে কোনো একজনকে খুঁজে বের করব, এবং সেই একজন যদি ভিন্ন ভিন্ন এরিয়াতে সেল করে থাকে, সবার এরিয়ার মাঝখান থেকে বা সব এরিয়ার মাঝখান থেকে আমি স্পেসিফিক একটা এরিয়াকে খুঁজে বের করব, এবং তার অ্যামাউন্ট গুলো যোগ হয়ে যাবে। এখন কোনটার পর কোনটা দিতে হবে সেগুলো কিন্তু আমাদের রেফারেন্সে বলে দিচ্ছে, সাম রেঞ্জ। আমাদের তাহলে এখন আমাদের টোটাল টাকার অ্যামাউন্টটাকে সিলেক্ট করে দিতে হবে, আমাদের সাম রেঞ্জটা দিয়ে দিতে হবে, আমাদের টোটাল টাকার যোগফলটা কত হবে দিয়ে দিলাম। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আমাদের কিন্তু এখন ক্রাইটেরিয়ার যে রেঞ্জ গুলো আছে সেই রেঞ্জ গুলো দিতে হবে। 1 নাম্বার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে তার নামগুলো। আমরা নামগুলো সিলেক্ট করে দিলাম, একটি কমা দিলাম। এই নামগুলোর মাঝখান থেকে ক্রাইটেরিয়া কি আমি কাকে খুঁজে বের করব, যে কোনো একজনকে, তাহলে আমি তাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এবার আজাদ না করে সাদ্দাম করে দিই, কমা দিলাম। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, টোটাল এরিয়াটা সিলেক্ট করে দিলাম, একটি কমা দিলাম এবং মিরপুর সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট শেষ, এন্টার। তাহলে সাদ্দামের মিরপুর এরিয়াতে কত টাকা আছে সেটা অটোমেটিক্যালি ভাবে যোগ হয়ে গেছে। এখন দেখি যে সাদ্দামের মিরপুর এরিয়াতে কত টাকা। সাদ্দামের এখানে আছে একটা মিরপুর 6,000, এখানে আছে একটা মিরপুর 7,000, এখানে আছে একটা মিরপুর 7,000, 7 আর 6 13, আর 7 20,000 যোগ কিন্তু অটোমেটিক্যালি ভাবে হয়ে গেছে, তাই না? এখন যদি বলা হয় যে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে সেখান থেকে এই সাম ইফ কন্ডিশনটা ব্যবহার করব, এটা কি আমরা পারবো? মনে করি যে এখানে আপনার নাম থাকবে, এখানে আপনার এরিয়া থাকবে, এখানে আপনার অ্যামাউন্ট থাকবে। এই অ্যামাউন্টটা আপনাকে ফিল আপ করতে হবে এবং সেটি অলওয়েজ চেঞ্জেবল। এখান থেকে আমরা নাম সিলেক্ট করে দেব, এখানে তার এরিয়া সিলেক্ট করে দেব, তার টাকাটা চলে আসবে। পারা যাবে না? এখানে তার নামটা সিলেক্ট করে দেব ড্রপ ডাউন থেকে, এখানে তার এরিয়াটা সিলেক্ট করে দেব, তার টাকাটা চলে আসবে। আমরা কি পারবো? একটু প্র্যাকটিস করলে মনে হয় পারবো। ঠিক আছে, আমরা তাহলে একটু একটু ট্রাই করে দেখি হয় কিনা। একটু ট্রাই করে দেখি, কেমন?
হ্যাঁ আমারটা তো একটু প্রবলেম হচ্ছে ভাই। প্রবলেম হচ্ছে? হ্যাঁ ভাই, ওই যে সাম ইফ এসেরটাই প্রবলেম হচ্ছে আবার, মানে ওখানে টু মেনি আর্গুমেন্টস আসতেছে বারবার। টু মেনি আর্গুমেন্টস, টু মেনি আর্গুমেন্টস কেন আসতেছে সেটা একটু দেখতে হবে। তাহলে তাহলে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন, আমি একটু দেখতাম আমি তাহলে। ভাইয়া তো আমি মোবাইল দিয়ে ক্লাস করতেছি আর হচ্ছে পিসিতে কাজ করতেছি। ও আচ্ছা আচ্ছা। শাহিন খন্দকার ভাইয়ের প্রবলেম, শাহিন খন্দকার ভাইয়ের প্রবলেম ছিল অনেকক্ষণ আগে। কোনটা প্রবলেম ভাই? শাহিন খন্দকার ভাইয়া? আমার ওই আজাতের যোগফলটা ওই আমি যতবারই সিলেক্ট করি আমার জিরোটা আসে, মানে রেঞ্জের ইটা আজাদটা সিলেক্ট হয় না। কেন আজাদ সিলেক্ট তো না হওয়ার কোনো কিছু নেই। আমি আমি স্ক্রিন শেয়ার করি। জি, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। এইটাতে হলো যেহেতু সাম ইফ যে ঝামেলা হচ্ছে, সাম ইফটা শেষ করে তারপর হচ্ছে নাজাম ভুঁইয়া ভাইয়ার সাম ইফটা দেখে দিচ্ছি। দেখা যাচ্ছে? জি জি ভাইয়া, আমি দেখতে পাচ্ছি। জি, আপনি তাহলে সাম ইফ কন্ডিশনটি লিখেন। প্রথমে রেঞ্জ, রেঞ্জ, এক্স্যাক্টলি। তাহলে রেঞ্জ জি, তারপরে আমার ক্রাইটেরিয়া আমি শুধু আজাদ। আজাদ, হ্যাঁ। হ্যাঁ আজাদ, তারপরে আমি সাম। একটা একটা কমা দিতে হবে তো আগে। আজাদকে সিলেক্ট করার পর একটা কমা দেব। আজাদকে, এখন আজাদকে সিলেক্ট করেন, হ্যাঁ, কমা। এরপর হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ, জি, ক্লোজনিং এখন হচ্ছে ওই 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 এইটাই ঠিক আছে। একটা কমা দেওয়াতে একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে ঠিক আছে ভাই, আপনার স্ক্রিন শেয়ারিংটা তাহলে অফ করে দেন। আমি হ্যাঁ আবার শেয়ার করি, যেহেতু ভুইয়া ভাই হচ্ছেন ফোনে ক্লাস করতেছেন। আমরা তাহলে আবার একটু দেখি যে আসলে কি সমস্যা হচ্ছে। ভাই আপনি কি এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছেন ভাইয়া? আপনি কি হ্যাঁ ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি, ওটা সমস্যা হবে না। হ্যাঁ, না, এই ড্রপ ডাউন লিস্ট তৈরি করার পরেই হচ্ছে আসলে ওই ফাংশনটি কাজ করবে, না হলে কিন্তু ঝামেলা বাঁচবে। এই জন্য জিজ্ঞাসা করলাম মূলত। আচ্ছা আচ্ছা আচ্ছা। লিখে দিলাম যে সাম ইফস, আমাদের সাম রেঞ্জ, একটি কমা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, একটি কমা দিলাম। এখান থেকে আমাদের যেখান থেকে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করেছি সেটা সিলেক্ট করে দিলাম, আর একটি কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ কমা দিলাম, এবং ড্রপ ডাউন লিস্ট যে ক্রাইটেরিয়া করেছি সেটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট শেষ করে দিলাম, এন্টার প্রেস করলাম। এখন যদি আমরা এখানে একটি সিলেক্ট করে দিই আজাদ, এবং আরেকটা সিলেক্ট করে দিই যে মিল টাকাটা চলে আসছে। সিলেক্ট করলাম আজাদের কারণ বাজারে কত টাকা, আজাদের কারণ বাজারে কোনো টাকা পয়সা নাই। আজাদ সাভারে কত টাকা সেল করেছে? 12,000 টাকা। নাম বলেছিলাম যে আজাদ না, সাদ্দামের সাভারে কত টাকা? 6,000 টাকা। নাজমুলের সাভারে কত টাকা? 5,000 টাকা। নাজমুলের মিরপুরে কত টাকা? কোনো টাকা সে সেল করা নেই। ভাই আরেকবার দেখালে ভালো হতো ফর্মুলাটা। ফর্মুলা তো জাস্ট সেটি, সাম ইফস। আমি যেহেতু লাল কালার দেখতে অসুবিধা হচ্ছে। তো আমি অ্যামাউন্টের জায়গাটায় আর কি সামটা বসাবো। জি অবশ্যই, আমি তো টাকার অ্যামাউন্ট দেখতে চাচ্ছি। আমি যদি আবার একটু দেখি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। যাদের যাদের হয়নি তারা আবার একটু দেখবো। সমান সাম ইফস, আমাদের রেঞ্জটা, সাম রেঞ্জটা হচ্ছে আমাদের টোটাল টাকার অ্যামাউন্ট, এটা তো আমরা জানি। এটা কমা দিয়ে দিলাম,
ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমাদের যে ক্রাইটেরিয়া আছে সিলেক্ট করে দিলাম। সমাধি আমাদের এই নাম, এই সকল নামের মাঝখান থেকে আমরা কাকে খুঁজে বের করবো। আমরা প্রথমবার হচ্ছে এখান থেকে যে কোনো একজনের নাম সিলেক্ট করে দিয়েছিলাম। এখন আমরা হচ্ছে এখানে যেটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি, সেই ড্রপ ডাউন লিস্টের যে সেল আছে সেই সেলটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি তাহলে যেন সেই ডাটাটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। আর একটি কমা দিলাম, আবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 বলে দিলাম, এবং এবারে আমরা এই যে এরিয়া আছে সেই এরিয়াটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট শেষ করে দিলাম। এরপর ইন্টার দিলেই চলে আসবে। সুবিধার্থে সূত্রটি রেখে দিচ্ছি, দেখেন হয় কিনা। ভাইয়া এখন হয়েছে। এখন হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। ওকে, আসলে আমি হচ্ছে কিছু ডেমো ডাটা বা ডেমো নাম ব্যবহার করতেছি। আপনারা আপনাদের কাজের রিলোড করে কাজের যে সকল কাজ দরকার হয় সেই কাজের ক্ষেত্রে কি কি আপনারা ব্যবহার করেন সেগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যাপার। সূত্র কিন্তু সেম, সূত্র কিন্তু একদমই সেম। যেমন আমি গতকালকে না গত পরশু দিন একটা ব্যাচ শেষ করেছি, যেখানে একটি ইন্স্যুরেন্স কোম্পানির 57 জন স্টাফ ছিল। সেই 57 জনের একটা ব্যাচ শেষ করেছে গত পরশু। তাদেরকে প্রথম দিন হচ্ছে আমি এই সাম ইফস কন্ডিশনটি দেখিয়েছিলাম, এবং শেষের দিন এসে উনি যেটা বলল তাদের কাজের সুবিধার্থে একটা বিষয় লাগছে, তা হচ্ছে যেহেতু ওটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, সেখানে একটা কোশ্চেন করেছে তার বিভিন্ন বয়সের মানুষজনের সাথে তারা কাজ করে, বিভিন্ন বয়সের মানুষজনের সাথে। মনে করি যে এই আজাদের বয়স 30 বছর, আরেকজনের বয়স 50 বছর, 10 বছর, 25 বছর, 60 বছর, 40 বছর। তো এরকম যদি বিভিন্ন জনের বিভিন্ন প্রকার বয়স থাকে, এবং প্রত্যেকটি বয়সের একটা ক্যাটাগরি আছে, তাদের 10 থেকে 15 বছর পর্যন্ত একটা ক্যাটাগরি, 20 থেকে 25 বছর পর্যন্ত একটা ক্যাটাগরি। মনে করি সেই ক্যাটাগরিটি হচ্ছে আমাদের এরিয়া হিসাবে ধরি। তাহলে নাম এবং সেই ক্যাটাগরি যদি জানা যায়, সেই ক্যাটাগরির কতগুলো অ্যামাউন্ট বের করা যাবে না আমাদের সিম্পলি সাম ইফস কন্ডিশন দ্বারাই। কিন্তু প্রথম দিন ওনারা হচ্ছে সাম ইফস কন্ডিশন ভালোভাবে বুঝতে পেরেছিল, এবং শেষের দিন যে তাদের কাজের সাথে তাদের কাজের সাথে যে রিলোড করা বা কাজের সাথে মিলিয়ে যে কাজ সেটা আর পারছিল না। তো জাস্ট একটু করে বলে দিলাম সাম ইফ কন্ডিশনটা ব্যবহার করবেন, এইটা এটা হবে, খুব সহজেই করতে পারছে। তো আপনাদের আসলে কাজের ক্ষেত্রে কোন কোন ফাংশন গুলো ব্যবহার করা হবে, বা আপনারা যে সকল কাজগুলো করেন সব সময় সেই কাজগুলো আসলে কি কি কাজ সেটা তো আমার জানা নেই। তো এই সাম ইফস কন্ডিশনটি আপনাদের অনেকগুলো কাজেই লাগবে আশা করি। ঠিক আছে, তো আমরা যদি যে কোনো কিছু লেখার আগে একটা সিরিয়াল নাম্বার দিতে হয়, তাই না? আমরা নরমালি হচ্ছে একটা সিরিয়াল নাম্বার দিয়ে থাকি। আমরা হচ্ছে এখন সিরিয়াল নাম্বার দেব। এই যে সিরিয়াল নাম্বারটি দেব, সেই সিরিয়াল নাম্বারটি দেওয়ার জন্য আমরা অনেকে যে কাজটি করি, এখানে হচ্ছে 1 লিখি। বেশিরভাগ ক্ষেত্রেই 1 2 3 লিখি, পিনটা সিলেক্ট করি, এবং এই যে কর্নারে ফিল হ্যান্ডেল ধরে নিচের দিকে ট্র্যাক করে নিচের দিকে নিয়ে আসি, অটোমেটিকলি সেটা নাম্বারিং হয়ে যায়। এটা তো আমরা পারি সবাই, ঠিক না?
এভাবে হচ্ছে আমরা নাম্বারিং করি। যারা একটু এক্সপার্ট তারা যেভাবে নাম্বারিং করে তা হচ্ছে এতগুলো লিখে না, তারা শুধুমাত্র 1 লিখে। 1 লিখে এখানে ধরে ডাবল ক্লিক করে সবগুলোতে 1 চলে আসে। যদি সবগুলোতে 1 চলে আসে তাহলে এই যে অপশনটি আছে অটো ফিল অপশন, এই অটো ফিল অপশনে ক্লিক করে কপি সেল সিলেক্ট করা আছে সেখান থেকে ফিল সিরিজ করে দেয়। ফিল সিরিজ, তাহলেই সবগুলো নাম্বার সিরিয়াল হয়ে যায়। এই যে সিরিয়ালটা হলো, সেই সিরিয়াল আমাদের এই পাশে যতটুকু ডাটা থাকবে ততটুকু পর্যন্ত এসে থেমে যাবে। এরপরে যদি কোনো ডাটা আসে তাহলে কিন্তু সেই সিরিয়াল নাম্বার আর কাজ করবে না। আবার যদি এখানে ডাবল ক্লিক করি আর কাজ করবে না। এখন কিন্তু আমাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যেতে হবে এবং ফিল সিরিজ করে দিতে হবে। এখন আমার যদি এখানে সিরিয়াল নাম্বার বসানোর দরকার হয় 100, তাহলে আমরা একটা লিখে ড্র্যাগ করে নিচে চলে যাব 100। যদি 1000 দরকার হয় তাহলে তাও নিচে চলে যাব, কারণ আমাদের দরকার, কিছু করার নাই, লিখতেই হবে। যদি 10,000 হয় তাহলে যেহেতু আমাদের দরকার আমাদের তো যেতে হবেই, ঠিক না? আমাদের এই সিরিয়াল নাম্বারগুলো যেন অটো চলে আসে বা একসাথে যেন অনেকগুলো সিরিয়াল নাম্বার তৈরি করতে পারি, সেই জন্য আমরা কি করতে পারি, অটো ফিল অপশনটা বলে দিতে পারি আমাকে 1 থেকে আরম্ভ হবে 1000 পর্যন্ত শেষ হবে, আমরা বলে দেবো একদম। তাহলে আমাকে আর ড্র্যাগ করে নিচের দিকে চলে যেতে হবে না, আমাদের এত সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা জাস্ট কি করবো, 1 লিখবো, 1 থেকে হোম ট্যাব থেকে ফিল অপশনে চলে যাব। ফিল অপশনে ক্লিক করার পর সিরিজ নামে একটা অপশন আছে, সিরিজে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যেখানে সিরিজ, আমরা যে সিরিজটি তৈরি করবো সেটি কলামে তৈরি করব নাকি রোতে তৈরি করব। যদি আমরা রোতে তৈরি করি তাহলে এইদিকে চলে আসবে 1 থেকে 1000 পর্যন্ত বা যত হাজার আমরা চাই। আমরা চাচ্ছি যে সিরিয়াল নাম্বারগুলো কলামে থাকবে, তাহলে আমরা এখানে কলাম সিলেক্ট করে দেব। 1 থেকে আরম্ভ হচ্ছে, স্টেপ ভ্যালুটা আমাদের কত করে চেঞ্জ হবে, 1 করেই থাকুক, এবং স্টপ ভ্যালু আমরা এখানে লিখে দিলাম 50,000। ওকে বাটনে ক্লিক করলাম, আমাদের নাম্বারটি অটোমেটিক্যালি ভাবে 50,000টি নাম্বারিং তৈরি হয়ে গেছে। যদি আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডাউন অ্যারো কি প্রেস করি, দেখতে পাবো যে আমাদের 50,000 সিরিয়াল চলে আসছে। কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার মুহূর্তের মধ্যে 50,000 সিরিয়াল নাম্বারটা চলে আসছে আমাদের কিন্তু অত বেশি কষ্ট করতে হয়নি, ঠিক না? আমরা জাস্ট কি করেছি, আমরা চাই যে ফিল অপশনটি আছে সেই ফিল অপশন থেকে সিরিজে যেয়ে কলামে বলে দিয়েছি স্টপ ভ্যালুটা কত হবে আমাদের। আমরা 1 থেকে শুরু করতেছি, শেষ করব কততে যে। আমরা একটু ট্রাই করে দেখবো হয় কিনা। হয়েছে, খুবই ভালো। আমাদের কারোর যদি না হয় তাহলে কিন্তু সাথে সাথে আমরা বলবো যে হয়নি। কারোর যদি না হয় আমরা সাথে সাথেই বলবো যে আমাদের হয়নি, ঠিক আছে? যেহেতু আমি হচ্ছে এই ফাইলটি ওপেন করা, আচ্ছা আর একটু যদি কাজ করি আমি, এখন আপনারা আমার কি দেখতে পাচ্ছেন, এক্সেল ফাইল? জি জি, জাস্ট এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে, তাই না? ওকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই নাম্বারিং গুলো তৈরি করতে পারি। এই নাম্বারিং গুলোর পাশাপাশি আরেকটি যে কাজ করতে পারি তা হচ্ছে, আমরা যদি আমাদের মাসের নাম বা বছর বা অন্য কোনো কিছু তৈরি করি, সাপোজ
আমরা লিখলাম স্যাটারডে, স্যাটারডে, সানডে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম। অটোমেটিকলি এগুলো চেঞ্জ হচ্ছে। আমাদের যে পুরো সপ্তাহ আছে, সপ্তাহটা পুরো সপ্তাহের বারের নামগুলো চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারি লিখি, তাও কিন্তু অটোমেটিকলি চলে আসছে। মনে করি যে আমি যেহেতু আইটি মানুষ, আমার যে কাজগুলো দরকার তা হচ্ছে আমাদের বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি আমার দরকার। আমি জাস্ট একটা মাউস লিখলাম, ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, কিবোর্ড, হার্ড ডিস্ক, এসএসডি, মনিটর, মাউস, কম্পিউটার সবগুলো অটোমেটিকলি চলে আসছে। এগুলো কেন আসতেছে? এর কারণ হচ্ছে আমার এই মাইক্রোসফট এক্সেলে কোনো না কোনো জায়গাতে এগুলো ইনপুট দেয়া আছে। আমাদের যে সিকোয়েন্সটা, যে সিরিয়ালটা আসছে, সেই সিরিয়ালটা কোনো না কোনো জায়গাতে এটি সেভ করা আছে। আপনার হয়তো অনেক সময় এরকম কিছু দরকার হয়ে থাকে বা দরকার হয় যে আমাদের 5 জনের নাম আমরা লিখবো, বারবারই 5 জনের নাম লিখতে হচ্ছে, বা বারবারই এই 10টা প্রোডাক্টের নাম আমাকে লিখতে হচ্ছে। আমরা কিন্তু তাহলে খুব সহজেই যে জায়গাতেই নামগুলো এন্ট্রি আছে সেখানে যে ওই 10টা প্রোডাক্টের নাম বলে দিতে পারি। তাহলে আমরা একটা প্রোডাক্টের নাম লিখবো, ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলে অটোমেটিকলি 10টা প্রোডাক্টের নাম চলে আসবে। এখন আমাদের জানতে হবে যে এই নামগুলো আসলে তাহলে কোথায় যে ইনপুট দেব আমরা, রাইট? আমরা যে এই নামগুলো ইনপুট দেব সেটা আসলে কোথায় যে ইনপুট দেব? নামগুলো ইনপুট দেওয়ার জায়গা হচ্ছে, আমরা যদি ফাইলে ক্লিক করি, ফাইল, দেখেন এই যে হোম ট্যাবের পাশে ফাইল নামে একটা জায়গা আছে, ফাইল। ফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে অপশনে। অপশনে ক্লিক করলে আমাদের এক্সেল অপশনটি ওপেন হয়ে যাবে। এক্সেল অপশন, এই এক্সেল অপশনের অ্যাডভান্সে ক্লিক করলে আমাদের অনেকগুলো অ্যাডভান্স অপশন চলে আসবে, এবং সেখান থেকে একদম ড্র্যাগ করে নিচের দিকে যদি নিয়ে চলে যায়, তাহলে কাস্টম, এডিট কাস্টম লিস্ট নামে একটা জায়গা আছে। এডিট কাস্টম লিস্ট, দেখুন তো আপনারা পান কিনা আপনার কম্পিউটারে এই জি ভাই পাইছি। এই এডিট কাস্টম লিস্টে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাবো যে আমাদের অনেকগুলো লিস্ট তৈরি করা আছে। তার মধ্যে এই যে একটা লিস্ট হচ্ছে, আমি যে লিস্টটি আপনাদের দেখাইলাম, এই লিস্ট অলরেডি তৈরি করা আছে, যেগুলো আমরা চাইলেই ডিলিট করতে পারি না। এবং পরবর্তীতে এই লিস্টটি আমি তৈরি করেছি, এই লিস্ট আমি তৈরি করেছি, এই লিস্ট আমি তৈরি করেছি। এই লিস্ট আমি ডিলিট করে দিচ্ছি, এই লিস্টে ডিলিট করে দিচ্ছি, এই লিস্টে ডিলিট করে দিচ্ছি। তার মানে আপনাদের এখন যেমন আছে আমার ঠিক তেমন আছে। এখন যদি আমরা নতুন একটা লিস্ট তৈরি করতে চাই, এখানে আমাদের যে মাউস কিবোর্ড গুলো যে ছিল, এখন যদি আমরা, যেহেতু আমার কোনো কিছু নেই, এখন যদি আমরা শুধুমাত্র মাউস লিখি, ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলে এখন আর আমাদেরকে সে সিকোয়েন্স অনুযায়ী আসতেছে না। কারণটা হচ্ছে লিস্টটা কিন্তু ওখান থেকে আমি ডিলিট করে দিয়েছি। যদি আমরা লিস্টটি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের সেই এক্সেল অপশনে যাব, আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এডিট কাস্টম লিস্ট, এডিট কাস্টম লিস্ট থেকে নিউ লিস্ট সিলেক্ট থাকা অবস্থায় এখানে লিস্ট এন্ট্রি করব। আমরা এন্ট্রি করব, আমরা লিখে দিলাম মাউস, কমা দিলাম, একটা ইন্টার দিলাম, কিবোর্ড কমা দিলাম, ইন্টার দিলাম, হার্ড ডিস্ক, এসএসডি, মনিটর, পাওয়ার সাপ্লাই,
এখানে কিন্তু আপনারা আপনাদের লিস্টগুলো খুব সহজেই এন্ট্রি দিতে পারেন এবং এবং অ্যাড বাটনে ক্লিক করলেই এই লিস্টটি আমাদের এখানে চলে যাবে এবং আমরা এটাকে ওকে করে নেব এবং আবার ওকে করে নেব। তাহলেই এখন যদি আমরা এখানে মাউস লিখে দেই এবং ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের সেই সিরিয়াল নাম্বারটা চলে আসবে। যে সিরিয়াল নাম্বার আমরা লিখেছি সেই সিরিয়াল নাম্বার চলে আসছে। আবার সিরিয়াল নাম্বারটা আমরা অ্যাড করতে পারি কিনা একটু দেখবো, এই সিকোয়েন্স গুলো অ্যাড করতে পারি কিনা। ভাই ফাইলের কোথায় যেতে হবে বলেছিলেন, পয়েন্টটা মিস করে ফেলেছি। ফাইল থেকে আমরা অপশনে চলে যাব, অপশন, ওকে ওকে। অপশন থেকে অ্যাডভান্সড। ভাইয়া সরি, আবার একটু কাজটা দেখাবেন, একটু শর্ট করে বলবেন। অবশ্যই অবশ্যই। অ্যাডভান্স দেন। আমরা যদি অ্যাডভান্সে ক্লিক করি, অ্যাডভান্স থেকে একদম নিচে চলে যাব, আমরা ড্র্যাগ করে নিচে চলে যাবে এবং এখানে এডিট কাস্টম লিস্ট নামে একটা অপশন আছে, এডিট কাস্টম লিস্ট। আচ্ছা। এখানে দেখেন কাস্টম লিস্ট তৈরি করা যায়। সাদেক ভাই, প্লেস হোল্ডার বলতে কি বোঝাতে চেয়েছেন? প্লেস হোল্ডার বুঝিনি, একটু বুঝিয়ে বলতেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি জি বলুন। এটা হয়ে গিয়েছে, কিন্তু যে আগের ইকুয়েশনটা যেটা করলাম আমরা, যেটা এরিয়া চেঞ্জ করলেই অটোমেটিক তার অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আচ্ছা আমার এখানে মনে হয় প্রবলেম হয়েছে। আমার এরিয়া চেঞ্জ করলে অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে না, মনে হয় কোথাও ভুল করেছি। তো এখন আইডেন্টিফাই আইডেন্টিফাই করার জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে, আপনার স্ক্রিনটি শেয়ার করেন তাহলে আমরা একটু দেখি। স্ক্রিনটা কিভাবে শেয়ার করবো একটু আপনার স্ক্রিনটা একটু বলুন। শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার করার অপশন কোথায়?
আপু প্রেজেন্ট নাও ক্লিক করেন, প্রেজেন্ট নাও, টার্ন অন ক্যাপশনের পরেরটা প্রেজেন্ট নাও ক্লিক করেন, হয়ে যাবে। ওকে, প্রেজেন্ট নাও ক্লিক করেন। তো এন্টার স্ক্রিন আসতেছে। ইউ এন্টার স্ক্রিন এ উইন্ডো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করলেন, ওটা সিলেক্ট করে তারপর শেয়ার দিয়ে দেন। পারতেছি না মনে হয়। আপনি প্রথমে প্রেজেন্ট নাও, তারপরে হ্যাঁ, ক্লিক করলাম, তারপর হচ্ছে ইউ এন্টার স্ক্রিন, এই জায়গায় তারপরে ক্লিক করেন। কোনটাই এন্টার স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউর এন্টার স্ক্রিন। সেটা তো আসে যে এখন এখন যে কারেন্ট অবস্থা আছে সেটা আসতেছে। এখন ওই যে আপনি যে স্ক্রিনটা দেখা যাচ্ছে না, ওটা সিলেক্ট করেন, স্ক্রিনটা সিলেক্ট করেন, সিলেক্ট করলে শেয়ার বাটন অটোমেটিকলি ওকে হয়েছে। হয়েছে? হ্যাঁ, আপনি না, হয়নি তো। আমি এই যে আপনার প্রেজেন্টে ক্লিক করা, ইউর এন্টার স্ক্রিন, তারপর যে কালো স্ক্রিনটা দেখাচ্ছে না, ওটার মধ্যে ক্লিক করেন। আলো। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারের মতো দেখা যাচ্ছে যে আমরা যে ক্লাস করি, ওটার মধ্যে হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলে নিচে করলাম। দেখেন, এখন নিচে আসছে Share। শেয়ার। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিক হ্যাঁ করেন, হ্যাঁ, শেয়ার করেন। এই তো তাসনিম জাহান আপু স্ক্রিন শেয়ার করা পেরে গেছে। সরি, আসলে জি। আমার একটা ফোন আসছিল, যার কারণে আমি ই করতে পারিনি। হ্যাঁ, ইটস ওকে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আমি যে শেয়ার করেছি। আচ্ছা, আপনি শেয়ার করেছেন, এখন আপনি আপনার এক্সেল ফাইলটি ওপেন করেন, তাহলেই হবে। জি, দেখতে এখানে পাচ্ছেন? জি, আপনার এক্সেল ফাইলটা আমরা এখন সবাই দেখতে পাচ্ছি। এখন আপনি যে কাজটি করবেন তা হচ্ছে, ওই যে সূত্রটা আছে সেই সূত্রে একটা ডাবল ক্লিক করেন, অ্যামাউন্ট যেখানে আছে ডাবল ক্লিক। ইয়েস, এটা হচ্ছে ইফস এর সূত্রটা, এটা হচ্ছে ইফ এর সূত্রটা। আচ্ছা, আমরা ইফটা আগে দেখি, তারপর আমরা ইফ দেখবো। ইফে তো শুধুমাত্র হচ্ছে নামটা ব্যবহার করেছিলাম, ঠিক না? জি জি শুধুমাত্র নাম। তো এখানে কি জি। নাম চেঞ্জ করলে অ্যামাউন্ট চেঞ্জ হয়? নাম চেঞ্জ করে দেখিনি। না, হয়নি তো। তার মানে আমাদের ভুল হয়েছে। ও, এটা হবে কিভাবে? কারণ আমি তো শুধু আর এ সিলেক্ট করে রেখেছি, সেজন্য হয়তোবা হয়নি। সেই জন্য হয়নি। হ্যাঁ, আপনি হচ্ছেন ই সিলেক্ট করে, আপনি হচ্ছে যেখানে আপনার ক্রাইটেরিয়া আমার সিলেক্ট করা দরকার, যেখানে হচ্ছে ক্রাইটেরিয়া সিলেক্ট করা দরকার, E4 সিলেক্ট করা আছে, সেখানে ক্রাইটেরিয়া হিসেবে K4টা সিলেক্ট করে দিলেই হইতো। ডাবল ক্লিক করেন এখানে ডাবল ক্লিক। এখন দেখেন ওই যে E4 টুকুকে সিলেক্ট করে K4 করে দেন, কে লিখে নেন, এখন এন্টার দেন। এখন দেখেন চলে আসছে। আচ্ছা আচ্ছা, আসছে না? এখন আমি নাম চেঞ্জ করলে তাহলে হয়ে যাচ্ছে, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন হয় কিনা, হ্যাঁ হ্যাঁ, হয়েছে। গুড। এখন তাহলে আমরা হচ্ছে সাম ইফস কন্ডিশন ব্যবহার করব, সাম ইফস নিচের ঘরে। হ্যাঁ, একটু জুম করা যায় তাহলে দেখতে একটু সুবিধা হতো, একটু জুম করবো আমরা। ওকে, জি জি। এখন হচ্ছে আমরা তাহলে কি করব, এখন এখানে আমরা আবার ডাবল ক্লিক করি। জি, তাহলে যে আছে এখানে প্রথমে আমরা দিয়েছি হচ্ছে সাম রেঞ্জ, খুব ভালো। জি, G4 is to G8 পর্যন্ত। তারপরে দিয়েছি E4, আমরা E4 থেকে E8, খুবই ভালো, এটাও ভালো। তারপরে দিয়েছি হচ্ছে E4, তাই না? এইটাকে তাহলে K5 দিয়ে দিব। K5 দিয়ে দেবো, এক্স্যাক্টলি, আমরা K5 দিয়ে দেবো। ও আচ্ছা, ওকে। n এর তাহলে 0 আসলো যে? 0 আসলো কারণ হচ্ছে এই n নামে এরিয়া তো আমরা সিলেক্ট করিনি কোনোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য হয়নি। এখন হচ্ছে আগে হয়নি, কিন্তু সূত্র তো এখনো লেখা শেষ হয়নি, সূত্র তো এখনো বাকি আছে। এখন জি, F4 থেকে F8 পর্যন্ত সিলেক্ট করেছি, এরপর আবার F4 সিলেক্ট করেছি। এখন কিন্তু F4 হবে না, L4 হবে। আমাদের এরিয়া তো এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি, যেখান থেকে আমরা সিলেক্ট করে দেব L4, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি।
এল না এল এল কে এল রাইট জি 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 L4 L5 4 হবে কারণ হচ্ছে নিচেরটা তো L5 জি জি ইন্টার জি তাও তো আসলো না হ্যাঁ আসছে তো এখন আসছে L5 এখন আসছে এখন ইন্টার দেন এখন হচ্ছে দিয়েছি এই আপনার যে এরিয়াটা আছে এরিয়াতে কিছু একটা লিখেন তো দেখি আম, লিখেন ইউটি জি লিখেন ইন্টার দেন লিখেছি ইন্টার দেন ওই আচ্ছা যে আচ্ছা আচ্ছা এম নেমের ইউটি এরিয়াতে 17 অ্যামাউন্ট চলে আসছে কিন্তু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাই না ঠিক এখন আছে এখান থ্যাংক থেকে ইউ এখন যখন আপনি এরিয়াটা চেঞ্জ করে দেবেন তখন কিন্তু যদি আপনার ওই টেবিলের ভিতর এরিয়া থেকে থাকে তাহলে সেই অ্যামাউন্টটা জি চলে আসবে যদি না থাকে তাহলে তো জিরো আসবে জি জি বুঝতে পারছি জি ভাই থ্যাংক ইউ ওকে এখন তাহলে স্ক্রিন শেয়ারিংটা অফ করে দেন যেখানে আপনার ওই প্রেজেন্টিং লেখা ছিল এই তো শেয়ারিং অফ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আমরা যেখানে ছিলাম তা হচ্ছে আমরা এডিট কাস্টম লিস্ট তৈরি করেছিলাম কাস্টম লিস্ট আমরা কি কাস্টম লিস্টটি সবাই তৈরি করতে পেরেছি কিনা এটা হচ্ছে কথা এই কাস্টম লিস্ট তৈরি করাতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু যদি বলতেন Yes. কারো কোনো কনফিউশন নেই সাদিকুল ইসলাম ভাই হচ্ছে সার্চ অপশনে যে বিষয়টা আপনি বলেছেন যে নাম দিয়ে সার্চ করার অপশন গুলো আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি এবং ড্রপ ডাউন লিস্টকে আমরা ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করা শিখবো এবং সেখানে কারণ নাম দিয়েও সার্চ করার বিষয়টা আমরা শিখবো আস্তে আস্তে শিখবো আমরা যে ড্রপ ডাউন লিস্ট যে তৈরি করেছি সাপোজ তৈরি করলাম এখানে এখানে যে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি এখানে আমরা লিখে দেব যে আদাদের নাম যদি একটু থাকে সেটা রেফারেন্সে চলে আসবে এখন আসছে না কারণ সেখানে আমরা ওই ফাংশনটি এখানে ব্যবহার করিনি এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ভাই ঠিক আছে এখন বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকে হচ্ছে আমরা এক্সেল এর একদম বেসিক লেভেলগুলো আলোচনা করেছি আমরা আস্তে আস্তে অ্যাডভান্স পর্যন্ত যাব আজকে আমরা বেসিক যে বিষয়গুলো শুধুমাত্র আমরা যোগ করা শিখেছি আমরা হচ্ছে শুধুমাত্র যোগ করা শিখেছি কিন্তু এবং আমরা কিছু নাম্বারিং অ্যাড করা শিখেছি আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা শিখেছি ঠিক না সাম ইফ করা শিখেছি সাম ইফস করা শিখেছি এক্ষেত্রে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন জি না কারো কোনো কনফিউশন নেই তাহলে তো খুবই ভালো নাহিদ আব্দুল্লাহ ভাই জি জি আপনি কি মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট আছেন জি জি আচ্ছা আচ্ছা আপনার নাম এবং ছবি দেখে কেন যেন চেনা চেনা লাগছে গতকালকে আপনার সাথে দেখা হয়েছিল জি জি আচ্ছা তো আমরা হচ্ছে এখানে মাইক্রোসফট এক্সেল এর অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাবো যা কিনা আপনার ওই কোর্সে একদম বেসিক লেভেলটা দেখানো হবে অফিস স্পেশালিস্ট জি ওকে যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা যতটুকু আজকে শিখলাম ঠিক ততটুকুই বাসায় একটু প্র্যাকটিস করব